হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সকলকে। দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রী যুক্ত হয়েছে, প্রায় 60 জনের বেশি ছাত্রছাত্রী যুক্ত হয়েছে। এত ছাত্রছাত্রী এসছে মূলত একটা নোটিফিকেশন কে ঘিরে এবং একটা ইনটুইশনকে ঘিরে, যে পিএসসির একটা পরীক্ষা হতে চলেছে, সেটার একটা নোটিফিকেশন ব্লিঙ্কও করেছে কলকাতা গ্যাজেটিতে, এবং দীর্ঘদিন পরে একটা পিএসসি হতে চলেছে। মনে করা হচ্ছে যে একটা ভালো সংখ্যায় বাংলায় সিট সেখানে থাকবে। আর একটা যে বিষয় সেটা হচ্ছে এসএলএসটির পরীক্ষার এখনো নোটিফিকেশন দেয়নি, কিন্তু কিরকম আমাদের ইনটুইশন বলছে যেভাবে হুড়মুড়িয়ে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, বিভিন্ন নোটিফিকেশন বেরোচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে, আমরা দেখতে পাচ্ছি সেটা ইন্টারনাল প্রেসারের কারণেই হোক আর রাজনৈতিক কারণেই হোক, মোট কথা আমরা কিছু নোটিফিকেশন হাতে পাচ্ছি এবং সেই মতো পরীক্ষাও হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখলাম ফুড এসআইয়ের পরীক্ষা হয়ে গেল পাবলিক সার্ভিস কমিশনের আওতায়, যেমন আমরা দেখলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের আওতায় একটি নিয়োগের পরীক্ষা হয়ে গেল। ঠিক সেই রকমই একদিন এসএলএসটিটাও এসেই পড়বে এবং খুব হাওয়া যে পুজোর আগেই সেই নোটিফিকেশন আমরা পেয়ে যাব হাতে, বা আমরা হয়তো ভোটের পরেও পেতে পারি এসএলএসটির নোটিফিকেশন। তো যাই হোক, আমরা নোটিফিকেশন পর্যন্ত অপেক্ষা করব না অবশ্যই, কারণ আমরা দেখেছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা যারা দিতে গেছিল তাদের বেশিরভাগেরই মনে হওয়া তৈরি হয়েছে, যেহেতু দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি, তাই তারা মনে করে পরীক্ষা দেওয়ার পর মনে হচ্ছে তাদের যে আর একটু যদি প্রস্তুতিটা নিতে পারতাম, আর একটু যদি পড়াশোনাটা করে আসতাম। কারণ তার আগে সকলেই হবে না করতে করতে একটা ঢিলেমি চলছিল, তাই এবার প্রস্তুতিটা আরেকটু আগের থেকে এবং চেষ্টা থাকবে যাতে আরেকটু ভালো করে প্রস্তুতি নিয়ে পড়াশোনাটা করা যায়। আজকে তোমাদের ক্লাস নেবেন মালদার বার্লো গার্লস হাই স্কুলের ম্যাম ময়ূরী ম্যাম, বাংলা ব্যাকরণের ক্লাস নেবেন ধ্বনি ও ধ্বনি পরিবর্তন বিষয়ে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং ভীষণই ভালো লাগবে। এত ছাত্রছাত্রী তোমরা এসছো, আমরা আশা করব শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা দেখবে এবং তোমরা যারা ভর্তি হয়েছো তাদের জন্য রেকর্ডেড ভিডিও, নোটস ইত্যাদি প্রোভাইড করে দেওয়া হবে সময় মতো। আর যারা এখনো ভর্তি হওনি তারা প্রসিডিওর মেনে ভর্তি হয়ে যেতে পারো, এখন একটা অফার পিরিয়ড চলছে। যাই হোক, সেই সমস্ত কথা পরে হবে। আপাতত তোমরা ক্লাসটা করো, ভালো করে করো। সকলকে অনেক শুভেচ্ছা। আপনাদের এসএসসি, এসএলএসটি, পিএসসি, ডাব্লিউবি, টেট, মানে যে সমস্ত টিচার রিক্রুটমেন্টের পরীক্ষায় আমাদের বাংলা গ্রামারের প্রয়োজন হয়, সেই সমস্ত জায়গাগুলো নিয়ে একটা কম্বাইন্ড ফ্রি ক্লাস, ফ্রি প্ল্যাটফর্মের একটা আয়োজন করা হয়েছে এবং সকলকে এডুব্লুমসে স্বাগত। এরকম ফ্রি প্ল্যাটফর্ম মানে আজকের দিনে দেওয়াটা এটা একটা বিশাল রকম ব্যাপার এবং আমরা প্রত্যেকেই আশা করবো এডুব্লুমসের সকলেই যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন, টিচার্স আছেন, আপনারা সকলে আমরা একটা টিম বলে মনে করি। সো আমরা সবাই একসাথে গ্রো করতে পারি যদি আমরা প্রত্যেকের সাথে একটু সহযোগিতা করি। আজকে আপনাদের বাংলা গ্রামারের প্রথম ক্লাস এবং আজ আমারও এখানে প্রথম ক্লাস। সো সেই ক্ষেত্রে আমি আশা করব যে আপনাদের দিক থেকে কোঅপারেশনটা আমি অবশ্যই পাবো এবং আমি এটা প্রথমেই ক্লাসে বলি যে বাংলা গ্রামারের ক্লাস সেহেতু বাংলা গ্রামারের সাথে তো আমাদের পরিচয় বহু ছোট থেকে, মানে আস্তে আস্তে পড়তে আমাদের একটা জায়গায় এসে আর কি থামা, তো থামি ঠিক নেই, সেখান থেকে আমরা হয়তো সেই জিনিসগুলোকে আর একটু বেশি করে জানি। ঠিক আছে, তো এখানে যারা আছেন সেখানে আমরা প্রত্যেকেই, আমি ধরে নিচ্ছি, মানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল টেট হোক, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার হোক কিংবা ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি হোক, যেটাই হোক না কেন, 9, 10, 11, 12 পর্যন্ত যেটাই হোক না কেন, আমি এখানে আশা করছি যে প্রত্যেকেই অন্তত বাংলায় গ্রাজুয়েট। সো আমি নিজে একজন স্কুল টিচার, আমি একটি হাই স্কুলে পড়াই, তো সেক্ষেত্রে আমি নিজের লেভেলটাকে রাখার চেষ্টা করব এই জায়গাটাতেই যে আমি আমার স্কুলের বাচ্চাদেরকে, মানে ক্লাস 8, 9, 10 যাদেরকে আমি পড়াচ্ছি বা 11, 12 যাদেরকে আমি পড়াচ্ছি, তাদেরকে যে লেভেলে গিয়ে যতটা ভেঙে যতটা ছোট করে বোঝাতে হয়, কারণ তারা ছোট, তারা নতুন শিখছে,
ততটাতে হয়তো আপনাদেরকে বোঝাতে হবে না বলেই আমার মনে হয়। ঠিক আছে, মানে ঠিক মানে বোর্ডে কে কে সুন্দর করে অত কিছু করে বোঝাতে হয়, কারণ তারা সেই জিনিসটা নতুন শিখছে, এবং আমি আশা করছি যে আপনারা সেই জিনিসগুলো অলরেডি শিখে এসেছেন। তো অতটা লেন্দি করে যদি বোঝায় সেক্ষেত্রে আপনাদেরও বোধহয় একটুখানি বোরিংই লাগবে। তাই আমি ক্লাসটা মোটামুটি যতটা সম্ভব, যতটা ভালোভাবে বোঝানো সম্ভব, যতটা গভীরে গিয়ে বোঝানো সম্ভব আমি চেষ্টা করব। যে জায়গাটাতে তবুও আপনাদের মনে হবে যে এই জায়গাটাতে হয়তো আপনারা বুঝতে পারলেন না, সেটা আমি বলবো যে আমি অবশ্যই ক্লাসে তো সেটাকে ক্লারিফাই করে দেবার চেষ্টা করবই, কিন্তু তারপরেও আমি বলবো যে আপনারা একটু সেলফ স্টাডি করবেন। তারপরেও যদি মানে ক্লাসে বোঝার পর, সেলফ স্টাডি করার পর, সবটা করার পরেও যদি আপনাদের মনে হয় যে স্টিল আপনার সেই জায়গাটা নিয়ে কোনো ডাউট আছে, তাহলে অবশ্যই পরের দিনের ক্লাস যখন হবে তখন বলে নেবেন। এই কারণেই বললাম, কারণ আমাদের এই ফ্রি যে ক্লাসটা সেটা ঠিক একদিনের জন্য নয়, এই ক্লাসটা এখন চলবে, এবং আজকে ঠিক যে সময় ক্লাস শুরু হয়েছে কালকে ঠিক একই সময় সাহিত্যের ইতিহাসেরও ক্লাস হবে। যারা এসএসসি এসএলএসটি দেবেন বা পিএসসি দেবেন তাদের ক্ষেত্রে এই সাহিত্যের ইতিহাসের জায়গাটাও ভীষণভাবে প্রয়োজন, এবং গ্রামারের জায়গাটা প্রয়োজন এক একজনের এক এক রকম ক্ষেত্রে। কারণ টেটের ক্ষেত্রে যে মানে প্রাইমারি টেটের ক্ষেত্রে যে ধরনের গ্রামারের লেভেল আসে, আমি সেটা খুব শিওর যে আমরা যে এমএসসি পরীক্ষাটা দেখলাম, এমএসসি তে যে ধরনের এসছে আর কি গ্রামার, বা আমরা আশা রাখি যে পোস্ট গ্রাজুয়েট টিচার হিসেবে যে ধরনের গ্রামার আসে সেটা হয়তো তার থেকে আরেকটু উঁচু লেভেলের আসে। তো আমি সবটা লেভেলই মিট করার চেষ্টা করব। আজকে আপনাদের প্রথম ক্লাস, মানে বলতে পারেন যে এখান থেকেই আমাদের গ্রামারটা মেইনলি পড়ানো হয়, গ্রামারটা মেইনলি শুরু হয়, সেটা হচ্ছে বাংলা ধ্বনি, মানে ধ্বনি থেকেই সবকিছুর সূত্রপাত আর কি, বাকি সবকিছু তো অনেক পরে। তো এই ধ্বনি থেকে আমি ঠিক জানি না আপনারা ঠিক এখানে উপস্থিত কতজন যারা এই খুব রিসেন্ট হয়ে যাওয়া মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটায় বসেছিলেন। যদি কেউ বসে থাকেন তাহলে একটু জানাবেন, মাইক অন করতে হবে না, আপনারা জানাতে পারেন যে টিজিটি হোক বা পিজিটি হোক, আমি পিজিটিতে বসেছিলাম বলে বলছি, মানে সেই ক্ষেত্রে ধ্বনি বা ধ্বনি পরিবর্তনের চ্যাপ্টার থেকে কিন্তু আমি বেশ কিছু প্রশ্ন পেয়েছি, এবং সেই প্রশ্নগুলো কিন্তু খুব সহজে ডিফেন্ড করার মতো প্রশ্ন নয়। ঠিক আছে, মানে দেখেই বেশ বুঝে ফেলা গেল এটা এরকম একটা ধ্বনি পরিবর্তন, সেরকম কিন্তু দেয়নি। তো আশা করব যে পরবর্তীকালে, আমি যদিও জানি না যে পশ্চিমবঙ্গের পরীক্ষার ঠিক কি হাল, ঠিক কবে হবে, তবে আশা তো করা যায় নিশ্চয়ই হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লেভেলটা সেইভাবে ম্যাচ করবে আর কি। এমএসসি তে যে ধরনের প্রশ্ন এসছে তার থেকে হয়তো একটু হায়ার লেভেলেও প্রশ্ন হতে পারে। আবার যারা শুধুমাত্র টেট পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের ক্ষেত্রে মোটামুটি একটা বেসিক লেভেলেরই প্রশ্ন আসে, কারণ টেট আমিও দিয়েছি, খুব দুর্ভাগ্যবশত টেট কোয়ালিফাই হয়ে গেছে, কিন্তু বিএড ক্যান্ডিডেট থাকার কারণে টেটটা আর কি কোনো মান্যতা নেই। তো ঠিক আছে, সেসব নিয়ে কথা আবার পরে হবে। আপাতত আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমাদের ক্লাসের নাম হচ্ছে বাংলায় ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের ধারা। ঠিক আছে, আচ্ছা প্রথমেই একটা কথা বলি যে এই যে ধ্বনি কথাটা যখন আসে, ধ্বনি কথাটাতে না আমরা বেসিক্যালি আমরা একটা আওয়াজ বুঝি, কোন রকম আওয়াজ করাটাকেই ধ্বনি বলে। সেই ক্ষেত্রে কিন্তু বাইরের যে কোনো আওয়াজ, মেঘ ডাকার আওয়াজ, রাত্রিবেলা পাড়ার কুকুরের আওয়াজ, এইগুলোকে না বাংলায় ঠিক ধ্বনি হিসেবে গণ্য করা হয় না। বাংলায় ধ্বনি হিসেবে কি গণ্য করা হয়? বাংলায় ধ্বনি হিসেবে গণ্য করা হয় এই যে আমাদের একটা বাকযন্ত্র আছে, এই যে বাকযন্ত্রের বিভিন্ন প্রসেস আছে, এই প্রসেস দিয়ে আমরা যখন যে কোনো রকম আওয়াজ করছি সেটাকেই বলা হচ্ছে ধ্বনি। ঠিক আছে, এই বাকযন্ত্র থেকে যে কোনো ধরনের যে আওয়াজ বেরোচ্ছে সেটা আমরা কোনো শব্দ বলছি, কোনো কথা বলছি, কাউকে ডাকছি, সেই সব কিছুকেই কিন্তু বলা হচ্ছে আমাদের বাংলায় ধ্বনি। ঠিক আছে, এই ধ্বনিকেই যখন আমরা লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ। এই হচ্ছে ধ্বনি আর বর্ণের সাধারণ কনসেপ্ট। আমি একটুখানি স্ক্রিন শেয়ার করছি, তাতে আপনাদের মানে আমারও পড়াতে এবং আপনাদের দেখতে হয়তো সুবিধা হবে। তবু যদি কারোর মাঝখানে কোনো প্রশ্ন থাকে তিনি আমাকে মাইক অন করে কিংবা লিখে বলতে পারেন। আমি যদি বা ক্লাসের মাঝখানে বলতে না পারি, উত্তর দিতে না পারি, তাহলে অবশ্যই ক্লাসের শেষে দেখে আমি সেই উত্তরটা দেবার চেষ্টা করব। ঠিক আছে, প্রত্যেকে একটু দেখবেন যে ঠিকঠাক ভাবে স্ক্রিন আপনাদের দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, তো
যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে চলতি কথায় আমরা ধ্বনি বলতে বুঝি আওয়াজ। সামাজিক মানুষেরা নিজেদের মধ্যে আদান প্রদানের মানে মনোভাব আদান প্রদানের জন্য কণ্ঠ, জিভ, ঠোঁট, তালু, মূর্ধা ইত্যাদির সাহায্যে বাকযন্ত্রের সাহায্যে যে সমস্ত আওয়াজ উৎপাদন করে সেগুলি সেই ভাষার ধ্বনি। কিন্তু প্রকৃতির মেঘ ডাকার আওয়াজ, বাজ পড়ার আওয়াজ, ঝর্ণার আওয়াজ, যন্ত্রের ঘরঘর এগুলোর কোনোটাই কিন্তু ব্যাকরণ অনুসারে ধ্বনি নয়, কিন্তু এগুলো কিন্তু এক এক ধরনের আওয়াজ। আমি মানে ব্যাকরণ, বাংলা ব্যাকরণে এগুলো ধ্বনি হিসেবে গণ্য করা হয় না। যদি আমি বাংলায় বলি কাক, তাহলে আমার দ্বারা উচ্চারিত কা এবং ক এই দুটোই কিন্তু ধ্বনি, আলাদা আলাদা দুটো ধ্বনি। আচ্ছা, এইটুকু অংশ আশা করি কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এইখানে একটা জিনিস আছে যে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাকযন্ত্র গঠিত। বাকযন্ত্র কথাটা না একটাই শব্দ আর কি, বাকযন্ত্র, এবং খুব ইন্টারেস্টিং ভাবে এটি একটি সন্ধিবদ্ধ শব্দ। সন্ধিবদ্ধ কেন? কারণ বাকযন্ত্র কথাটা যখন একটাই শব্দ, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো বাক যুক্ত যন্ত্র, বয়াকার ক, বাক যুক্ত যন্ত্র। তো ক নয়, কয় হসন্ত। তো সেই ক্ষেত্রে সেই ক ধ্বনির সন্ধি হয়ে বা পরিবর্তিত হয়ে গয়ে পরিণত হয়েছে। ঠিক আছে? তো বাক কথার অর্থ কি? কথা, মানে যে কোনো রকম কথা বলা। তো কথা বলার যে যন্ত্র, সেই যন্ত্রটা কি কি নিয়ে গঠিত? ঠোঁট, ওষ্ঠ এবং অধর, মানে ওপরের ঠোঁট নিচের ঠোঁট দুটো, দাঁতের পাটি, দন্তমূল, অগ্রভাগ তালু, পশ্চাৎ তালু। আচ্ছা, অগ্র তালু হতে গিয়ে ভালু হয়ে গেছে, কেউ এটা একটুখানি দেখে নেবেন, এটা ভালু নয়, তালু হবে। ঠিক আছে? পশ্চাৎ তালু, আলজিভ, জিহ্বাগ্র, সম্মুখ জীব, পশ্চাৎ জীব, নাসিকা গহ্বর, স্বরপল্লব, ফুসফুস, কণ্ঠজীব সমস্তটা মিলিয়ে। কারণ ফুসফুস থেকে না হাওয়াটা অ্যাকচুয়ালি বেরোচ্ছে। ঠিক আছে? ফুসফুস থেকে হাওয়াটা না বেরোলে কিন্তু আমরা মানে বাকি কোনো কথাই বলতে পারবো না। কারণ এটাও একটা খুব ইন্টারেস্টিং কথা যে বাংলায় বেশিরভাগ ধ্বনি না বহির্গামী ধ্বনি, অর্থাৎ ফুসফুস থেকে যে বাইরের যে বাতাস সেটা হচ্ছে যে মানে ফুসফুস থেকে আসে বলে, ফুসফুস থেকে আমাদের বাতাসটা বেরোচ্ছে বলে, সে কারণে এটাকে বেশিরভাগটাই বহির্গামী, মানে বাংলায় সবটাই বহির্গামী ধ্বনি, এবং অন্তর্গামী কোনো ধ্বনি আমাদের বাংলায় নেই। মানে বাইরের বাতাস বাকযন্ত্রে ঢুকছে তারপর কোনো ধ্বনি উচ্চারণ হচ্ছে, এরকম বাংলায় কোনো ধ্বনি পাওয়া যায় না। অন্য কোনো ভাষায় পাওয়া যায় কিনা আমি এই মুহূর্তে জানি না, যদি কেউ জেনে থাকেন তাহলে জানাতে পারেন বা জেনে নিতে পারেন। ঠিক আছে? ধ্বনির ক্ষেত্রে আমরা দু ধরনের ধ্বনি পাচ্ছি, যেটাকে একটাকে বলা হচ্ছে বিভাজ্য ধ্বনি। এই বিভাজ্য ধ্বনিটার মধ্যে আমরা পাচ্ছি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, আর একটা আমরা পাচ্ছি অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি বোঝাটা খুবই সহজ। যখন আমরা কোনো কথা বলছি মানে সেখানকার যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান, সেই ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলোকে আমরা যখন ভেঙে 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 দেখাতে পাচ্ছি, সেটাকে আমরা বলছি বিভাজ্য ধ্বনি। ঠিক আছে? আর মানে বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি আমি একসাথে কেন মানে আগে একটু বলে নিই, তারপর আমি বিষয়টাকে বোঝাতে পারবো। এবং অবিভাজ্য ধ্বনি কিরকম? অবিভাজ্য ধ্বনি হচ্ছে যে এমন কিছু ধ্বনি পাওয়া যায়, এমন কোনো ধ্বনি শোনা যায় যে যেটাকে না আমরা ঠিক ভেঙে ভেঙে দেখাতে পারি না বা দেখানোটা সম্ভব হয় না। আমি যখন কোনো স্টেটমেন্ট দিই, আমি যখন কোনো একটা কথা খুব সিম্পলি বলছি, রাম যায়, ঠিক আছে, আমরা এটাকে প্রত্যেকটাকে ভাঙতে পারবো। র যুক্ত আ, ম যুক্ত অ, উন্তস্ত যুক্ত আ যোগ উন্তস্ত যুক্ত অ, তাই তো? এটাকে আমরা যেমন ভেঙে লিখতে পাচ্ছি, এটা বিভাজ্য ধ্বনি। এবার অবিভাজ্য ধ্বনিতে আমি দেখছি যে রাম যায়টাই আছে, কিন্তু আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করছি, ঠিক আছে, এই প্রশ্নটা করার সময় কি হচ্ছে? প্রশ্নটা করার সময় রাম যায়টাকেই আমরা ভেঙে দেখাতে পাচ্ছি, কিন্তু রাম যায় এই যে একটা ধ্বনি আমরা শুনতে পেলাম মাঝখানে, যে ধ্বনিটাকে আমরা কিন্তু রেকগনাইজ করতে পারছি না, চিনতে পারছি না কি ধরনের ধ্বনি, এটা কিন্তু বলতে পারবো না। কিন্তু আমরা এটা বলতে পারি যে এই অনুরণনটা যদি না হতো তাহলে কিন্তু আমরা বোঝাতে পারতাম না যে এটি একটি প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে? বিশেষ কিছু কথা বলার সময় এই যে আমাদের ধ্বনির অনুরণন, এইটাকেই বলা হয় অবিভাজ্য ধ্বনি। ঠিক আছে? অবিভাজ্য ধ্বনির সঙ্গে প্লুতস্বর গুলিয়ে ফেলবে না। প্লুতস্বর একটা অন্য জিনিস, মানে যেহেতু আমি মানে বললাম যে প্রত্যেকেই একটা নির্দিষ্ট লেভেল পার করে এসছে, সেই কারণে আমি মাঝখানে প্লুতস্বরের কথাটা বললাম। প্লুতস্বরের কথাটা কি? প্লুতস্বর মানে যখন আমরা একটা জিনিসকে ইচ্ছাকৃত টেনে উচ্চারণ করি। কেউ মানে আমার মা দূরে আছে, তো আমি উচ্চারণ করি কি করে? মা করে অনেক জোরে ডাকতে হয়। ঠিক আছে? বা যখন দূর থেকে কোনো কীর্তনের আওয়াজ আসে বা কোনো দূর থেকে কেউ আমাদেরকে ডাকে, দূর থেকে কেউ কিছু বলে, এই যে তারা যে একটা দীর্ঘ একটা ডাক দিয়ে, মানে দীর্ঘ একটা তাদের একটা মানে মাত্রা শোনা যায় তাদের ডাকে, এইটাকে বলা হয় প্লুতস্বর। এবং প্লুতস্বর সর্বনিম্ন 3 মাত্রার হয়, মানে মা আ আ
ঠিক আছে, মা যোগ আ হলে কিন্তু সেটা প্লুত স্বর হয় না, কিন্তু তারপরে যখন আরেকটা মাত্রা যোগ হয়, মানে মিনিমাম 3 মাত্রা না হলে সেটাকে কিন্তু প্লুত স্বর বলা যায় না। আচ্ছা, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমি মানে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি তো বললাম যে যেটা বিভাজ্য ধ্বনি। এরপর আমরা পাবো যে বর্ণ কাকে বলছে না, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলছে। আমরা যা কথা বলছি সেটাকেই যখন লিখছি সেটাই হয়ে যাচ্ছে বর্ণ। বাংলা বর্ণমালায় রি এবং লি কে এখন বর্ণ হিসেবে গণ্য করা হয় না, তাই বাংলা ধ্বনির সংখ্যা 40টি হলেও বাংলা বর্ণমালার সংখ্যা 51টি, যেখানে মুখের ভাষায় স্বরধ্বনি হচ্ছে 7টি এবং বর্ণমালায় 12টি, মুখের ভাষায় ব্যঞ্জন ধ্বনি 29টি, বর্ণমালায় 39টি, এবং মুখের ভাষায় অর্ধস্বর হচ্ছে 4টি এবং বর্ণমালায় অর্ধস্বরের আলাদা করে কোনো চিহ্ন নেই। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে বর্ণের আমরা কিরকম একটা সংজ্ঞা পাবো? বর্ণের আমরা সংজ্ঞা এরকম পাবো যে আমরা স্বরযন্ত্রের সাহায্যে যাই উচ্চারণ করি না কেন, সেই উচ্চারণ করা ধ্বনিটা, আমরা স্বরযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করছি সেটাই ধ্বনি, সেই ধ্বনিটাই যখন লিখিত রূপ পায় তখনই তাকে বলা হচ্ছে বর্ণ কিংবা অক্ষর। এই অক্ষরগুলো পাশাপাশি বসে যদি কোনো একটা নির্দিষ্ট মানে দাঁড়ায় তখন তাকে বলা হয় শব্দ। যদিও শব্দ আমাদের আজকের পাঠ্য নয়, তো সেই ক্ষেত্রে শব্দ নিয়ে আলোচনা যেদিন হবে সেদিনকে আমরা আবার এই ধ্বনি থেকেই কিন্তু শুরু করব, কারণ মাঝখান থেকে কোনো কিছু হঠাৎ করে বলে দেওয়া যায় না। আচ্ছা, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি আশা করি এইভাবে সংজ্ঞা ধরে ধরে বোঝাতে হবে না। স্বরধ্বনি যে সমস্ত ধ্বনি কোনো রকম ধ্বনির সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে এবং শ্বাসবায়ু কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না, তাকেই বলা হয় হচ্ছে স্বরধ্বনি, এবং এই স্বরধ্বনিকে আশ্রয় করে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়। তাহলে স্বরধ্বনির লিখিত রূপকেই বলা হচ্ছে স্বরবর্ণ। বাংলায় হচ্ছে যে আমরা পাবো মৌলিক স্বরবর্ণের সংখ্যা 7টি এবং বাংলায় স্বরধ্বনির প্রচলিত সংখ্যা 11টি। স্বরধ্বনিটা নিয়েই প্রথমে আর কি বেশ কিছু কথা, যে সময়ের ভিত্তিতে স্বরধ্বনিকে আমরা দুভাগে ভাগ করি। কি কি? হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। হ্রস্বস্বর কথাটার মধ্যেই এর মানেটা লুকিয়ে আছে, যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে কিছুটা কম সময় লাগে, অপেক্ষাকৃত কম সময় লাগে, সেইগুলোকে বলা হয় হ্রস্ব স্বরধ্বনি। যেমন অ, ই, উ, এ, ও, এই সমস্তগুলো। আচ্ছা, হ্রস্বস্বর হিসেবে রিকেও ধরা হয়, কারণ রি এর হয়তো লিখিত রূপ এই মুহূর্তে আমাদের দরকার লাগে না, কিন্তু আমরা তো উচ্চারণটা করি সেই কারণে। আচ্ছা, দীর্ঘ স্বরধ্বনি কাকে বলে? অপেক্ষাকৃত একটুখানি বেশি সময় লাগে, ঠিক এই হ্রস্বস্বরগুলোর দীর্ঘীকরণ করে দিলেই হয়ে যায়। যেমন অ থেকে আ, হ্রস্ব ই থেকে দীর্ঘ ই, হ্রস্ব উ থেকে দীর্ঘ উ, এ থেকে ওই, এই ধরনের যে স্বরধ্বনিগুলো এগুলোকেই বলা হচ্ছে দীর্ঘস্বর। ঠিক আছে, এরপর আমরা পাবো যে মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কোনটা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে সমস্ত স্বরধ্বনিকে আর ভাঙা যায় না, যেমন হচ্ছে যে অ, আ, ই, উ, এ, এই সমস্ত স্বরধ্বনিগুলো। আর যৌগিক স্বরধ্বনি কোনগুলো? যৌগিক স্বরধ্বনি হলে যে সমস্ত স্বরধ্বনিকে ভাঙা যায়। যেমন আমরা দেখবো বেশ কিছু স্বরধ্বনি এরকম আমরা পাবো, যেমন ওই। ওই স্বরধ্বনিটা কি নিয়ে গঠিত বলতো? ও আর ই, এই যে দুটো স্বরধ্বনি এসে মিক্স আপ হচ্ছে, অর্থাৎ কিছুটা পূর্ণস্বর কিছুটা অর্ধস্বর নিয়ে কিছু স্বরধ্বনি গঠিত হয়। যেমন ভাই, যাই, ঠিক আছে, এই যে আ, ই, তারপরে হচ্ছে যে আ, ও, যাও, খাও, বা ও যে স্বরধ্বনিটা, ও স্বরধ্বনিটা কি নিয়ে গঠিত হচ্ছে? ও আর উ নিয়ে। এই যে দুটো করে স্বরধ্বনি এসে মিক্স আপ হচ্ছে, এইটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। আচ্ছা, ক্লাসে যদি কারোর কোনো অসুবিধা হয় বা কারোর কোনো প্রশ্ন থাকে সে কিন্তু নির্দ্বিধায় বলতে পারে, ঠিক আছে? কারণ আমি একটু ক্লাসটা দেখতে ঢুকেছিলাম। বেশ, এইবার আমরা পাবো সব থেকে স্বরধ্বনির, আমি বলি স্বরধ্বনির সব থেকে ইন্টারেস্টিং জায়গা এইটা, মানে এইটা পড়তে এবং পড়াতে দুটোই খুব ভালো লাগে। তো স্বরধ্বনিকে আমরা অ্যাকচুয়ালি জিহ্বার অগ্রপশ্চাৎ অনুযায়ী বা জিহ্বার অবস্থান অনুযায়ী বা ঠোঁটের আকৃতি অনুযায়ী বা ঠোঁটের মধ্যে কতটা হাওয়া ঢুকছে সেই অনুযায়ী স্বরধ্বনিকে না বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, সেই এই যে জিহ্বার মানে ওঠানামা অনুযায়ী জিহ্বা উঠছে না নামছে এই অনুযায়ী স্বরধ্বনিকে আমরা 4টে ভাগে ভাগ করি। কি কি? উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য,
নিম্ন। কি কি স্বরধ্বনি? উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি। এক্ষেত্রে আমি পড়ানোর আগে, এটা আমি ক্লাসেও বলি, এটা আমি তোমাদেরকেও বলছি, যে পড়ার আগে প্রত্যেকে এই যে মাঝখানে যেটুকু স্বরধ্বনির পার্ট লেখা আছে না, এই স্বরধ্বনিটুকুকে না একদম ছবির মতো মাথায় রাখবে। এই ম্যাপটুকু যদি শুধুমাত্র তোমরা মাথায় রাখতে পারো, তাহলে দেখবে বিষয়টা মনে রাখতে এত অসুবিধা হবেই না, মানে এত অসুবিধা হয়ই না আর কি। মানে অনেকের আমি শুনেছি যে স্বরধ্বনির ভাগ মনে রাখতে ঘেটে যায়, তো তাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ঘেটে যায় বা যাদের ইতিমধ্যে আর কি ঘেটে গেছে, তাদেরকে আমি বলবো এই যে মাঝখানে স্বরধ্বনির যে শুধুমাত্র স্বরধ্বনিগুলো যে জায়গাটায় লেখা আছে, সেই ম্যাপটুকুকে মনে রাখবে। কি ম্যাপ? ই উ এ অ এ ও এ অ আ, এইভাবে মনে রাখবে। ই উ এ অ এ অ আ, ঠিক আছে? এই যে বিষয়টা, এই যে 7টা স্বরধ্বনি, এই ম্যাপটাকে, এই ছবিটাকে যদি তুমি মনে রাখো, তারপরে বাকি জিনিসগুলোকে সাজিয়ে নিতে বা বাকি জিনিসগুলোকে মাথায় ক্যালকুলেট করে নিতে তোমার অসুবিধা হবে না। কি জন্য বললাম অসুবিধা হবে না? কারণ বেশিরভাগ পরীক্ষাগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা তো সেভাবে কম্পিউটারে হয় না, তোমাকে একটা পৃষ্ঠা দিয়ে দেবে। তো যাদের মনে রাখতে অসুবিধা হবে, যাদের খুব সহজে মনে থাকে, আমি তাদের ক্ষেত্রে আর কি যাচ্ছি না, কারণ তারা হয়তো বিভিন্ন অনেক জিনিসই আছে যারা খুব সহজে মনে রাখতে পারে, আবার অনেকে আছে যারা বিভিন্ন ট্রিক দিয়ে মনে রাখে। তাদের ক্ষেত্রে আমি বলবো তারা যদি এই ম্যাপটা মনে রাখে, তারপরে বিভিন্ন জিনিসগুলো পরপর বসিয়ে নেয়, তাহলে কোনোভাবেই তাদের স্বরধ্বনির শ্রেণী বিভাগে ভুল হবে না। ঠিক আছে? এইটা হলফ করে বলা যায়। তো জিহ্বার ওঠানামা অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার? জিহ্বার ওঠানামা অনুযায়ী স্বরধ্বনি 4 প্রকার: উচ্চ স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি এবং নিম্ন মধ্য স্বরধ্বনি। আচ্ছা, উচ্চ স্বরধ্বনি কি? উচ্চ স্বরধ্বনি যে জায়গাতে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভ সবার উপরে অবস্থান করে, তাকেই বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। যেমন ই আর উ, দেখো উচ্চর পাশে ই আর উই লেখা আছে। উচ্চ মধ্য কি? জিহ্বা তার থেকে একটু নিচে অবস্থান করে, মানে উচ্চর থেকে নিচে, নিম্ন মধ্যর থেকে উপরে। উচ্চর থেকে নিচে, নিম্ন মধ্যর থেকে একটু উপরে, অর্থাৎ জিভ কিছুটা উপর নিচের একদম মাঝখানে জায়গায় অবস্থান করে, সেই জায়গাটাকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি। সেই স্বরধ্বনিগুলো কি কি? এ এবং ও। নিম্ন মধ্য স্বরধ্বনি কি? নিম্ন স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ যেরকম সবার নিচে অবস্থান করে, তার থেকে একটু উপরে অবস্থান করলে সেইটাকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি, যেমন এ এবং অ। আর জিহ্বা যখন সবার নিচে অবস্থান করে, তখন তাকে বলা হয় নিম্ন স্বরধ্বনি, যেমন আ। এই আ ধ্বনিটা মনে রাখাটা বেশ সহজ, কারণ আ ধ্বনিটা সব জায়গাতেই বেশ সেপারেটলি বসে, মানে আ ধ্বনির সাথে আর কারোর কিছু গন্ডগোল নেই। আ ধ্বনিটা বেশ সেপারেটলি বসে। আ নিজেই নিম্ন স্বরধ্বনি, আ নিজেই মধ্যস্থ স্বরধ্বনি, আ নিজেই কেন্দ্রীয় স্বরধ্বনি, আ নিজেই বিবৃত স্বরধ্বনি। তো আয়ের সাথে কারোর খুব একটা বিবাদ বাঁধে না, ঠিক আছে? আর বাকিগুলো যাদের ঘেটে যায়, মানে আ তো একা, তো আকে ওই মাঝখানে জায়গাটাতে বসিয়ে দিলে খুব সহজে কাজ মিটে যায়, কিন্তু বাকি স্বরধ্বনিগুলো যাদের ঘেটে যায়, তারা এই কাজটা করবে, মাঝখানের ম্যাপটা মনে রাখবে। এবার আমরা পাবো জিহ্বার অগ্র পশ্চাৎ গতি অনুযায়ী, অর্থাৎ কি? কোন কোন স্বরধ্বনি উচ্চারণ করবার সময় জিভ সামনের দিকে এগোয়, কোন কোন স্বরধ্বনি উচ্চারণ করবার সময় জিভ পেছনের দিকে পিছিয়ে আসে। জিভ সামনের দিকে এগোলে তাকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি, জিভ পেছনের দিকে পিছিয়ে গেলে তাকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি, এবং যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় জিভ এগোয়ও না পেছয়ও না, মাঝামাঝি জায়গায় থাকে, তাকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনির ক্ষেত্রে আমরা কাদেরকে পাবো? ই, এ, এ। এবার আমি বোঝাতে পারছি যে ম্যাপ আমি কেন মনে রাখতে বলছি। মানে আমি কি বলবো, আমি আরেকটা ট্রিক করেও বিষয়টাকে আরেকটু বলে দিতে পারি। যে ক্ষেত্রেই দেখবে, জানি না এটা বলে দেওয়াটা ক্লাসে, মানে ক্লাসে এটা বলাটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে, মানে এইভাবে তো বাচ্চাদেরকে শেখায় যাতে ওরা পরীক্ষার খাতায় ভুলে না যায়, কিন্তু আমাদের ব্যাপারটা তো সেভাবে পরীক্ষা দিয়ে পাশ করাটা তো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আর একটা ক্লাসে গিয়ে পড়ানো। তো সেই ক্ষেত্রে নিজেদের বোঝাটা বা নিজেদের মাথায় রাখাটা খুব দরকার। তবু আমি বলছি যে পরীক্ষায় পাশ করাটাই যখন প্রাথমিক উদ্দেশ্য প্রত্যেকে, তবু আমি বলছি যে ক্ষেত্রে দেখবে যে ভাগটা 4টে, মানে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, ঠিক আছে, 4টে, সেই ক্ষেত্রে আমরা এভাবে মানে কি বলবো, আড়াআড়ি ভাবে ভাগটাতে প্রত্যেকটা স্বরধ্বনিকে মেনশন করব। আর যখন দেখবো যে ভাগটা 3টে, মানে সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ, প্রসারিত, মধ্যস্থ, কুঞ্চিত, সেই ক্ষেত্রে আমরা লম্বালম্বি ভাবে ভাগ করব। অর্থাৎ সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভাগে যে স্বরধ্বনিগুলো থাকবে সেটাই সেই স্বরধ্বনির ভাগ হয়ে যায়, ঠিক আছে? তো
একটাতে আমরা হরিজন্টাল ভাগ পাবো, একটাতে ভার্টিক্যাল ভাগ পাবো। তো এইভাবেও তোমরা মাথায় রাখতে পারো যে যেটাতে 3টে হবে সেটাতে আমরা লম্বালম্বি ভাগ করব, যেটাতে 4টে হবে সেটাতে আমরা আড়াআড়ি ভাগ করব। তো যা করব সেটাই ম্যাপটাকে সাজিয়ে নিয়ে করব। এই ম্যাপটার বাইরে গিয়ে কিছু করতে গেলে গন্ডগোল পেকে যাবে। তো প্রত্যেকে ম্যাপটা মাথায় রাখবে। তো বোঝাতে পারলাম সম্মুখ স্বরধ্বনিতে কি হয়, জীব সবার সামনের দিকে এগিয়ে আসে, যেমন ই এ এ। পশ্চাৎ স্বরধ্বনিতে জীব পেছনের দিকে পিছিয়ে যায়, উ ও অ। কেন্দ্রীয় স্বরধ্বনিতে জীব এগোয় না পেছোয় না, এটাকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি, যেমন আ। প্রথমে বললাম আয়ের সাথে কারোর কোনো রকম বিবাদ নেই। এরপর আমরা দেখব যে ঠোঁটের আকৃতি অনুযায়ী, ঠোঁটের আকৃতি অনুযায়ী স্বরধ্বনিকে আমরা আরো 3 ভাগে ভাগ করতে পারি। ঠোঁটের আকৃতি অনুযায়ী কি কি ভাগে ভাগ করতে পারি? প্রসারিত, মধ্যস্থ এবং কুঞ্চিত। ঠোঁটের আকৃতি যখন প্রসারিত হয়, যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে ঠোঁটকে খানিকটা প্রসারণ করতে হয়, বাড়াতে হয়, সেটাকে বলা হয় প্রসারিত স্বরধ্বনি। যেমন কি ই এ এ। আবার যখন ঠোঁটটাকে ছোট করতে হয়, প্রসার থেকে কুঞ্চিত, প্রসারিত ঠিক উল্টোটা, সেটাকে বলা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি, যেমন উ ও অ। এবং যেখানে ঠোঁটকে মানে প্রসারিত হয় না, কুঞ্চিত হয় না, মাঝামাঝি থাকে, সেটাকে বলা হয় মধ্যস্থ স্বরধ্বনি। তাহলে মধ্যস্থ স্বরধ্বনি আর কেন্দ্রীয় স্বরধ্বনি এই দুটোতে আমরা দেখছি যে মানে কোনো রকম কোনো চেঞ্জেস আসছে না। জিভও মাঝামাঝি থাকছে, ঠোঁটও মাঝামাঝি থাকছে। শুধু হ্যাঁ এটা মাথায় রাখবে যে কোনটা জিভের আর কোনটা ঠোঁটের, এই জিনিসটা মাথায় রাখার দায়িত্ব একেবারেই তোমাদের। মানে এই জিনিসটাতে আমি আর কোনো ট্রিক বার করিনি। তো এটার যে ট্রিক বার করে এটা যে মাথায় রাখতে পারবে সেটা তাহলে তার কৃতিত্ব। কারণ এটাও দিতে পারে যে এই যে স্বরধ্বনির ভাগটা করা হলো, মানে এই যে আমরা সম্মুখ স্বরধ্বনি হিসেবে আমরা ই এ এ পেলাম, তো এটা স্বরধ্বনির কি ধরনের শ্রেণী বিভাগ? ঠিক আছে, এটা জিহ্বার অগ্রপশ্চাৎ অনুযায়ী শ্রেণী বিভাগ, না ওঠানামা অনুযায়ী শ্রেণী বিভাগ, না ঠোঁটের প্রসারণ অনুযায়ী শ্রেণী বিভাগ, বা ঠোঁটের ভিতরে কতটা হাওয়া ঢুকছে সেই অনুযায়ী শ্রেণী বিভাগ। ঠিক আছে, প্রশ্ন যদি বলে আমি ঘুরিয়ে করবো তাহলে সেই অনুযায়ীও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইটা একটু মাথায় রেখো, কোনটা জিভ আর কোনটা ঠোঁট। লাস্ট আমরা পার্টে যাই, যে জায়গাটাতে আমরা পাবো যে ঠোঁটের প্রসার বা বিবৃতি অনুযায়ী, মানে উন্মুক্তি অনুযায়ী, মানে ঠোঁট কতটা খুলছে আর ঠোঁট কতটা বন্ধ থাকছে সেই অনুযায়ী শ্রেণী বিভাগ। মোট কথা ঠোঁটের মধ্যে দিয়ে মুখে কতটা হাওয়া ঢুকছে, ঠিক আছে, সেই অনুযায়ীকে বলে, সেই অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ 4টে। তো 4টে যখন শ্রেণীবিভাগ হবে, আমি তখন বলেছি 4টে শ্রেণীবিভাগ হলে আমরা আড়াআড়ি ভাগ করব। আড়াআড়ি ভাগে আমরা কি পাচ্ছি? ই উ কে পাচ্ছি সংবৃত স্বরধ্বনি হিসেবে, এ ও কে পাচ্ছি অর্ধ সংবৃত স্বরধ্বনি হিসেবে, এ অ কে পাচ্ছি অর্ধ বিবৃত স্বরধ্বনি হিসেবে, এবং আ কে পাচ্ছি বিবৃত স্বরধ্বনি হিসেবে। আচ্ছা, সংবৃত স্বরধ্বনি কি? সংবৃত স্বরধ্বনি এই যে স্বরধ্বনিতে ঠোঁট সব থেকে কম খোলা থাকছে, ই উ সব থেকে কম ঠোঁট খুলছে, সব থেকে কম ভেতরে হাওয়া যাচ্ছে, সেই কারণে সেটাকে বলা হচ্ছে সংবৃত স্বরধ্বনি। অর্ধ সংবৃততে কি হচ্ছে? সংবৃত হচ্ছে একটু ঠোঁটটা প্রসারিত হচ্ছে, ফলে একটু বেশি হাওয়া ঢুকছে, সেইটাকে বলা হয় অর্ধ সংবৃত স্বরধ্বনি, যেমন এ এবং ও। অর্ধ বিবৃততে কি হচ্ছে? বিবৃততে যেমন পুরোটা ঠোঁট পুরোটা খুলছে, আ পুরোটা ঠোঁট খুলছে, একদম পুরো গোল হয়ে যাচ্ছে ঠোঁটটা, সেই কারণে বিবৃতর থেকে কিছুটা কম হলে সেটাকে বলা হয় অর্ধ বিবৃত, যেমন এ এবং অ। এবং বিবৃততে আমরা দেখবো ঠোঁটটা পুরোপুরি খুলছে, সেই কারণে সেটাকে বলা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। আশা করি এই পর্যন্ত আর কারোর কোনো অসুবিধে নেই। এইবার আমরা পাবো জিহ্বার শেষ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি আরো 5 প্রকার: কণ্ঠ স্বরধ্বনি, তালব্য স্বরধ্বনি, ওষ্ঠ স্বরধ্বনি, কণ্ঠ তালব্য স্বরধ্বনি এবং কণ্ঠস্থ স্বরধ্বনি। আমরা এই ভাগটা মেইনলি ব্যঞ্জনধ্বনিতেও পড়ে এসেছি, ফলে কণ্ঠ স্বরধ্বনি যে কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে বা জিহ্বা মূল কণ্ঠে অবস্থান করছে, এইটা বলে দেওয়ার কোনো অবকাশই রাখে না। তাহলে যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা মূল, মানে জিহ্বার যে অংশটা, সেইটা জিহ্বার যে মূল অংশটা সেইটা কি করছে? কণ্ঠে অবস্থান করছে, তাকে বলা হয় কণ্ঠ স্বরধ্বনি। যেমন কোন স্বরধ্বনিগুলো? এই আমি বেশ কিছু জিনিসের এই জায়গাতে আমি আর কোনো উদাহরণ বা সংজ্ঞা কিছু রাখিনি, কারণ কিছু জিনিস একটু মুখে পড়ালে আর কি সুবিধা হয়, সেই কারণে। তো তোমাদের যদি মনে হয় তোমরা খাতায় নোট করতে পারো, ঠিক আছে? আর যারা আমাদের পেইড স্টুডেন্ট, মানে ফ্রি ক্লাসেও যারা আছে এবং যারা অলরেডি আমাদের ব্যাচেও যুক্ত হয়েছো, তারা এই সমস্ত নোটগুলো এবং রেকর্ডেড ভিডিও এই সবটাই তোমরা পেয়ে যাবে। ক্লাস শেষের পরে একটু অপেক্ষা করবে, বা 1 দিন বা 2 দিন সময় লাগতে পারে, তারপর তোমরা পেয়ে
যাবে। যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট তাদের আলাদা করে নোট করে রাখা প্রত্যেকের জন্য দরকার। তবে যারা ফ্রি স্টুডেন্ট যারা জয়েন করেছো তারা চাইলে নোট নিতে পারো, মানে প্রত্যেকেই নোট নেবে, নোট নেওয়াটা খুব দরকার। তো কণ্ঠ স্বরধ্বনি কোনগুলো? যখন জিহ্বা মূল কণ্ঠে অবস্থান করে, যেমন অ এবং আ। এরপর আমরা পাবো তালব্য স্বরধ্বনি। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বাগ্র তালুর কাছে অবস্থান করে, তালু ওপরেরটা, ঠিক আছে, সেইটাকে বলা হয় তালব্য স্বরধ্বনি। যেমন ই এবং এ, ই এবং এ, সরি তালু তো নিচেরটা, ওপরেরটা তো মূর্ধা, সরি মিস্টেক, এটা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। তো ই এবং এ উচ্চারণ করার সময় জিহ্বা মূল কি হচ্ছে? তালুতে অবস্থান করছে। ওষ্ঠ স্বরধ্বনি, যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বাগ্র অধরষ্ঠের কাছে অবস্থান করে তাকে বলা হয় ওষ্ঠ স্বরধ্বনি। যেমন উ উ উ উচ্চারণ করার সময় জিহ্বা অধরষ্ঠের কাছে অবস্থান করে, এইটাকে বলা হয় ওষ্ঠ স্বরধ্বনি। এরপর আমরা পাবো কণ্ঠ তালব্য স্বরধ্বনি। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা নরম ও শক্ত তালুতেই অবস্থান করে সেটাকে বলা হয় কণ্ঠ তালব্য স্বরধ্বনি। যেমন এ এ এ, প্রত্যেকে উচ্চারণ করে করে দেখতে পারো জিহ্বামূল কিন্তু স্পর্শ করছে তালুতে, ঠিক আছে। আরেকটা পাবো কণ্ঠস্থ তালু, মানে কণ্ঠস্থ, এটা একটা খুব কঠিন উচ্চারণ, সঙ্গে একটা কঠিন বানান। তো যাই হোক, কণ্ঠযুক্ত ওষ্ঠ স্বরধ্বনি, যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা একই সঙ্গে তালু এবং অধরষ্ঠ দুটোর কাছে অবস্থান করে তাকে বলা হয় কণ্ঠস্থ স্বরধ্বনি। যেমন হচ্ছে ও, ওকে, এটাকে বলা হয় জিহ্বার শেষ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি। এরপর আমরা পাবো ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন। প্রথমে তো ব্যঞ্জন ধ্বনি একটুখানি বলা প্রয়োজন। ব্যঞ্জন ধ্বনিতে আমরা কি পাবো? যে সমস্ত ধ্বনি নিজের থেকে উচ্চারিত হতে পারে না, যে সমস্ত ধ্বনি উচ্চারণ করবার সময় অবশ্যই এবং অবশ্যই স্বরধ্বনির প্রয়োজন পড়ে তাদেরকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকেই বলা হয় কি? ব্যঞ্জন বর্ণ। যাই হোক, ব্যঞ্জন বর্ণকে প্রথম কথা 3 ভাগে ভাগ করা হয়। একটা উচ্চারণ স্থান অনুযায়ী, একটা উচ্চারণের প্রকার অনুযায়ী, এবং একটা হলো বায়ু প্রবাহের পদ্ধতিগত দিক থেকে শ্রেণী বিভাগ, মানে কিভাবে বায়ু প্রবাহ হচ্ছে। উচ্চারণের স্থান অনুযায়ী যে শ্রেণী বিভাগ সেটা এক্ষুনি আমরা ইয়েতে পড়লাম, স্বরধ্বনিতে পড়লাম। কিন্তু তার আগে ব্যঞ্জন বর্ণতে আর একটা জিনিস বলে দেওয়াটা খুব দরকার। এই কটা যে স্বরধ্বনি বা স্বরবর্ণ বাদে বাকি যা কিছু ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, চন্দ্রবিন্দু চাঁদ নয়, শুধু চন্দ্রবিন্দু বললেই হয়, অভ্যেস হয়ে গেছে। যাই হোক, তো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যতগুলো বর্ণ আছে সবগুলোকেই তো আমরা ব্যঞ্জন বর্ণ বলি। কিন্তু ব্যঞ্জন বর্ণের উচ্চারণের স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ যখন করা হয় তখন মেইনলি কাদের করা হয়? স্পর্শ ব্যঞ্জনের করা হয়। এই স্পর্শ ব্যঞ্জন কাকে বলে? যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করবার সময় বাগযন্ত্রের কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করে তাদেরকে বলা হয় স্পর্শধ্বনি, ঠিক আছে। যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোনো না কোনো বাগযন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদেরকে বলা হয় স্পর্শধ্বনি। মেইনলি ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনিরই উচ্চারণের স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ করা হয়। এই ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জন ধ্বনিগুলি হলো 25টি। এই 25টি ব্যঞ্জন ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি, ঠিক আছে। আচ্ছা, এই যে শ্রেণী বিভাগ 25টা ব্যঞ্জনের মূলত করা হয় 5টা ভাগে: কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, ওষ্ঠ ব্যঞ্জন, আর 1 মিনিট, কণ্ঠ, তালব্য, দন্ত, ওষ্ঠ, দন্ত মূলীয় বোধ হয় না, মূর্ধন্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন। আচ্ছা, সরি, এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছিল, আমি নিজেই মাথায় আনতে পারছিলাম না, কারণ এই জায়গাটাতে দেখছি লেখা নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লেখা না থাকলেও কোনো অসুবিধা নেই। মেনলি কি কি ভাগে ভাগ করি তাহলে আমরা? কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন এবং ওষ্ঠ ব্যঞ্জন, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আমরা বলবো যে এই যে 25টা ব্যঞ্জন বর্ণকে 5টা ভাগে ভাগ করা হলো, আগে 5টা ভাগে বোঝো, বাকিগুলো অবশ্যই বাকি ভাগগুলো আমি একটু পরে বলছি, কারণ সেগুলোকে খুব ইম্পর্টেন্ট শ্রেণী বিভাগের পর্যায়ে ফেলা হয় না।
মেইনলি এই 5 জনকে, এই 5টা ভাগ নিয়ে মেইনলি কাজকর্মগুলো করা হয়। কেন করা হয় বোঝাচ্ছি, কারণ এই সমস্ত স্পর্শ ব্যঞ্জনগুলো কি হয়, এই সমস্ত স্পর্শ ব্যঞ্জনগুলোকে বর্গ অনুযায়ী এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। বর্গ কি? বর্গ হচ্ছে এই 25টা স্পর্শ ব্যঞ্জনকে প্রত্যেকটা যে সেগমেন্ট করা হয়েছে, প্রত্যেকটা বর্গের যে সেগমেন্ট করা হয়েছে, সেই প্রত্যেকটা সেগমেন্টে 5টা করে বর্ণকে রাখা হয়েছে। সেই 5টা করে বর্ণ কি কি বর্ণ? 2টো করে অঘোষ বর্ণ, 3টে করে ঘোষ বর্ণ। আচ্ছা, সেই এই 4টের মধ্যেই আমরা পাবো 2টো অল্পপ্রাণ এবং 2টো মহাপ্রাণ বর্ণ এবং 1টি করে নাসিক্য ব্যঞ্জন। এই অনুযায়ী মানে ঘোষ, অঘোষ, মহাপ্রাণ, অল্পপ্রাণ সবটা মিলিয়ে 4টে এবং একটা করে নাসিক্য ব্যঞ্জন। এই যে 5টা করে ব্যঞ্জনকে আলাদা আলাদা করে 5টা বর্গে ভাগ করা হয়েছে। এই 5টা বর্গের আলাদা আলাদা করে নাম দেওয়া হয়েছে কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন এবং ওষ্ঠ ব্যঞ্জন। ঠিক আছে? তার মানে ব্যঞ্জন বর্ণের বর্গের শ্রেণী বিভাগ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণের স্থান অনুযায়ী শ্রেণী বিভাগ, এই দুটো যে কাছাকাছি একই রকম ভাবে ভাগ দেয় সেটা সকলের মাথায় ঢুকেছে। আচ্ছা, কণ্ঠ ব্যঞ্জনের ক্ষেত্রে আমরা কি দেখছি? যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করবার সময় জিহ্বার পশ্চাৎ ভাগ একদম মানে আমরা যে সমস্ত ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করবার সময় দেখবো যে জিহ্বার পশ্চাৎ ভাগ একদম কণ্ঠ থেকে উচ্চারিত হয়ে আসছে, জিহ্বার পশ্চাৎ ভাগ একদম কণ্ঠের দিকে মানে তীর করছে, সেইগুলোকেই বলা হয় কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি তাহলে কোনগুলো? একদম শুরুর বর্গ। কি বর্গ? ক বর্গের ধ্বনি, ক, খ, গ, ঘ। ঠিক আছে? বর্গের মধ্যে আমরা এই সমস্ত ব্যঞ্জন ধ্বনি হিসেবে নাসিক্য ব্যঞ্জনগুলিকে ধরি না, ইচ্ছাকৃত ধরি না, কারণ তাদেরকে তো একটা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে, সেই কারণে আমরা আলাদা করে নাসিক্য ব্যঞ্জনগুলোকে ধরি না। শুধুমাত্র আমরা দেখবো যে সমস্ত ব্যঞ্জন, যদি কারোর এতটাও মনে রাখতে অসুবিধা হয় শুধুমাত্র এটুকু মনে রাখবে জিহ্বার পশ্চাৎ ভাগ তো কণ্ঠের দিকে মানে আকর্ষণ করে, এটা মনে না রেখে যে সমস্ত ব্যঞ্জন ধ্বনিগুলি কণ্ঠ থেকে সরাসরি কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে সেই সমস্ত ব্যঞ্জন ধ্বনিকেই কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি বলা হয়। তোমরা ক, খ, গ, ঘ উচ্চারণ করো, দেখবে জিহ্বার অবস্থানের থেকে গলার যে স্বরতন্ত্রী থেকে উচ্চারণ সেটা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে? কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি নিজের নামের মধ্যেই কিন্তু ওর ট্রিকটা লুকানো আছে। কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি কি দিয়ে শুরু হয়? ক দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই ক বর্গের ব্যঞ্জনই কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি, মাথায় থাকবে। আচ্ছা, দ্বিতীয়টা আমরা পাবো তালব্য ব্যঞ্জন ধ্বনি। তালব্য ব্যঞ্জন ধ্বনি কি? যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হওয়ার সময় জিভ শক্ত তালু স্পর্শ করছে সেটাকেই বলা হয় তালব্য ব্যঞ্জন ধ্বনি। তালব্যর সাথে তালু কথাটা অনেক মানে একটু বেশি ভাবে যুক্ত, যেমন চ, ছ, জ, ঝ, চ, ছ, জ, ঝ। ঠিক আছে? এই সমস্ত ব্যঞ্জনগুলোকে বলা হচ্ছে তালব্য ব্যঞ্জন ধ্বনি। এরপরে আমরা পাবো মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা যদি ক, খ, গ, ঘ, উঙ্গটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কি? নাক দিয়ে উচ্চারিত হচ্ছে বা মানে নাকের যে একটা প্রভাব সেটা অনেকটা বেশি ভাবে আসছে। তো ক, খ, গ, ঘ, উঙ্গ, চ, ছ, জ, ঝ, ইয়, ইয় অবধি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমরা দুটো বর্গ কমপ্লিট করে ফেলেছি, একটা ক বর্গ, একটা চ বর্গ। তৃতীয় নম্বর বর্গটা কি? তৃতীয় নম্বর বর্গটা হচ্ছে ট বর্গ। যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় জিভের অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাতে স্পর্শ করে, মূর্ধা কি? ওপরটা। ট, ঠ, ড, ঢ, ন মানে মূর্ধন্য। মূর্ধন্য যখন উচ্চারণ করবে, মূর্ধন্য কথাটা উচ্চারণ করার সময় যদি নটা নাও বলো তাহলেও তুমি দেখবে যে এই নটা উচ্চারণ করবার সময় জীব মূর্ধাতেই স্পর্শ করছে, এবং দন্তের ন উচ্চারণ করার সময় বা দন্ত ন উচ্চারণ করার সময় দেখবে জীব অবশ্যই এবং অবশ্যই দন্তমূলকে স্পর্শ করছে। ঠিক আছে? মানে আমরা অনেক সময় বলি যে বাংলায় নাকি নয়ের উচ্চারণ বোঝা যায় না, অবশ্যই বোঝা যায় না, কিন্তু উচ্চারণ কালে কেউ যদি একটু খেয়াল করে তাহলে দেখবে দুটো নয়ের উচ্চারণ দুটো আলাদা জায়গা থেকে হয়। মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি কি করে মনে রাখবে? এই যে বর্গের ভাগটা বোঝালাম, যে বর্গে মূর্ধন্য আছে সেগুলোই মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে?
কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি মনে রাখার উপায় কি, যে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি নিজেই ক দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ ক বর্গ পুরোটাই কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি, তারপরেরটা তালব্য, তারপরেরটা মূর্ধন্য। যদি মনে রাখতে নাও পারো সেক্ষেত্রে জানবে মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি কোনগুলো, যে বর্গটাতে মূর্ধন্য নিজে অবস্থান করছে সেইটাকেই মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা পাবো দন্ত ব্যঞ্জন ধ্বনি। দন্ত ব্যঞ্জন ধ্বনি কোনগুলো, ঠিক তার পরের বর্গটা, ত, থ, দ, ধ, ন। এই নটা দেখলে পুরোপুরি একদম দাঁতের সামনেটাকে স্পর্শ করছে জিভটা। ঠিক আছে? এইগুলোকে বলা হচ্ছে দন্ত ব্যঞ্জন ধ্বনি। দন্ত ব্যঞ্জন ধ্বনি মনে রাখার উপায় কি, দন্ত বানানটা লক্ষ্য করলে দেখবে দ, ন, ত, এই যে দ, ন, ত যে বর্গে অবস্থান করছে সেগুলোই দন্ত ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে? এই যে ত, থ, দ, ধ, ন এতগুলো কথা বলছি তো, এগুলোকে না ভেবে তুমি যদি ভাবো যে দন্ত ব্যঞ্জন ধ্বনি কোনগুলো, এই যে মানে যে বর্গটাতে যে ব্যঞ্জন মানে ব্যঞ্জন ধ্বনি যে বর্গটাতে ত, থ, দ শব্দে অবস্থান করছে বা দন্তের বানানটার মধ্যে যে ব্যঞ্জনগুলো আছে সেইগুলো সবই দন্ত ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে? সেই শব্দে আমরা পাচ্ছি ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো, যে সমস্ত ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় যে বায়ুটা সেটা হচ্ছে যে এই দুটো ঠোঁটের মধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ মেইনলি দুটো ঠোঁট দিয়ে দুটো এই ব্যঞ্জনগুলো উচ্চারিত হচ্ছে, যেমন কি প, ফ, ব, ভ, ম। ঠিক আছে? প্রত্যেকটাতে আমরা দেখব যে ওষ্ঠ ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এই যে বর্গের শেষ ধ্বনিগুলি এগুলো কিন্তু প্রত্যেকটাই নাসিক্য ব্যঞ্জন। ঠিক আছে? আরো বেশ কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি। আশা করি এইটুকু নিয়ে কারোর কোনো অসুবিধা নেই, যে কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন এইগুলো নিয়ে আশা করি আর কারোর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমরা বেশ কিছু জিনিস পাচ্ছি, যেমন দন্তৌষ্ঠ ব্যঞ্জন ধ্বনি, কিংবা কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি, কিংবা আমরা পাচ্ছি যে একটা দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি, মাঝখানে যেটা বাদ আছে দন্ত আর ওষ্ঠের মাঝখানে দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি। এই ব্যঞ্জন ধ্বনিগুলো যে খুব ইম্পর্টেন্ট, ভীষণ ভাবে দেয় সেরকম কিন্তু কিছু নয়, তবু আমি একটু বলে দিই যে দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনিগুলো কোনগুলো, যেগুলো মেইনলি জিভের অগ্রভাগ দাঁতের পংক্তির মূলটাকে স্পর্শ করছে, যেমন হচ্ছে দন্তের স, তারপর র, ল, এই যে ল উচ্চারণ করার সময় দেখবে টাচ করেই থেমে যাচ্ছে। ঠিক আছে? এই ধরনের ব্যঞ্জন ধ্বনিগুলোকে বলা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি। আর একটা কি পাবো, দন্তোষ্ঠ ব্যঞ্জন ধ্বনি, যেখানে আমরা দেখব যে যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠ বা ঠোঁট আর কি নিচের দন্তপংক্তিকে স্পর্শ করছে সেগুলোকে বলা হয়, মানে ওষ্ঠ এবং দন্ত কি করে নিচের দাঁতটাকে স্পর্শ করে, সেগুলোকে বলা হয় ওষ্ঠ, দন্তোষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। এটার বাংলায় একমাত্র একটাই উদাহরণ আছে, সেটা হচ্ছে অন্তস্থ ব, বা মানে প, ফ, ব এর সাথে আমরা যে ওষ্ঠ ব্যঞ্জন উচ্চারণ করি সেটা নয়, অন্তস্থ ব যেটা পরের বটাকে উচ্চারণ করি সেইটাকে বলা হয় অন্তস্থ ব। এবং খুব মজার ব্যাপার হলো বাংলায় এই অন্তস্থ বয়ের তেমন কোনো ব্যবহার পাওয়া যায় না। মেইনলি ইংরেজি ভাষায়, হিন্দি ভাষায় অন্তস্থ বয়ের ব্যবহার পাওয়া যায়। মানে তুমি এবার বলবে যে ইংরেজি ভাষায় বয়ের ব্যবহার কি করে পাবো, প্রশ্নটা হচ্ছে বয়ের যে মানে উচ্চারণ হিসেবে ইংরেজিতে যে অ্যালফাবেট সেটার ব্যবহার পাওয়া যায়, মেইনলি ডাব্লিউ হিসেবে উচ্চারিত হয় এই বাংলার অন্তস্থ ব, যে বাংলায় এই ডাব্লিউর উচ্চারণটা আমরা ব হিসেবেই করে ফেলি। ঠিক আছে? মানে বাংলায় আলাদা করে উচ্চারণ পাওয়া যায় না। শেষ অবধি আমরা পাবো কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি, যেগুলো যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালীর পেশি সংকুচিত হয়ে যায়, মানে কণ্ঠনালী যে জায়গাটায় আছে খাদ্যনালীর ঠিক পাশে অবস্থিত, যে একটা যে আওয়াজটা বেরোচ্ছে আর কি, তো সেই জায়গাটায় পেশিটা সংকুচিত হয়ে বেশ কিছু ধ্বনি উচ্চারিত হয়, যেমন হচ্ছে ছ, তারপর হচ্ছে বিসর্গ, বিসর্গ যখন আমরা উচ্চারিত করি কোনো শব্দ উচ্চারণ হয় দুঃসহ, ঠিক আছে, তখন আমরা দেখবে যে কণ্ঠনালীর ওপর একটা আঘাত পড়ছে, এগুলোকে বলা হয় কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, এর আগে একটা কথা বললাম যে ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি, সেগুলো হচ্ছে উচ্চারণের প্রকার অনুযায়ী অ্যাকচুয়ালি এই শ্রেণী বিভাগটা করা হয়। এই ঘোষ কথাটার অর্থ কি? ঘোষ কথাটার অর্থ হচ্ছে ধ্বনির একটা অনুরণন। ঠিক আছে? বর্গের প্রথম দুটো ধ্বনিতে এই ঘোষ বা ধ্বনির অনুরণনটা অনুপস্থিত থাকে, বর্গের প্রথম দুটো ধ্বনিতে অনুপস্থিত থাকে, পরের তিনটে ধ্বনিতে উপস্থিত থাকে, সেই কারণে বর্গের প্রথম দুটো ধ্বনিকে বলা হয় অঘোষ ব্যঞ্জন এবং শেষ তিনটে ধ্বনিকে বলা হয় ঘোষ ব্যঞ্জন। তাহলে ক বর্গের অঘোষ ব্যঞ্জন কোনগুলো? ক, খ। ঘোষ ব্যঞ্জন কোনগুলো? গ, ঘ, ঙ। আবার চ বর্গের চ, ছ, তারপর বর্গের জ, ঝ, ঞ।
ঠিক আছে, শেষগুলোকে মানে বহু বইতে দেখবে যে শেষগুলো মানে এই শেষের ব্যঞ্জনগুলোকে কোথাও উদাহরণে দিয়েছে, কোথাও দেয়নি। আমি এখানে বলছি না উনি ভুল আমি ঠিক, বা আমি ভুল উনি ঠিক, দুটোর কোনোটাই না। কিরকম নাসিক্য ব্যঞ্জনকে এদের মানে ইয়েতে ফেলে, এদের দলে ফেলে, কেউ কেউ নাসিক্য ব্যঞ্জনকে পুরোপুরি একটা আলাদা সেগমেন্টে দেখেন, এবং মানে নাসিক্য ব্যঞ্জন পুরোপুরি আলাদা একটা জিনিস হিসেবেই দেখা হয়। তো বহু বইতে বহু রকম সংজ্ঞা এবং উদাহরণ পাবে, কোনোটা দেখেই ভয় পাওয়ার হড়কে যাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। এরপর আমরা পাবো বায়ু প্রবাহের পদ্ধতিগত দিক থেকে ব্যঞ্জন ধ্বনি শ্রেণী বিভাগ। মেইনলি এই জায়গাগুলোতে দরকার হচ্ছে এই যে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘৃষ্ট, নাসিক্য, উষ্মধ্বনি, পার্শ্বিক ধ্বনি, এই মানে কম্পিত ধ্বনি, এই জিনিসগুলো হলেই হয়ে যায়, ঠিক আছে। এই আশ্রিত ধ্বনি টনি, অন্তস্থ ধ্বনি, রুণিত ধ্বনি, এগুলো তেমন বেশি কিছু দরকার পড়ে না। অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? সিম্পল, যে সমস্ত আমরা যেমন স্বরধ্বনিতে পড়লাম, যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণের সময় অল্প সময় লাগবে সেগুলো অল্প প্রাণ স্বরধ্বনি। তাহলে যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় অল্প সময় লাগে সেগুলো অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি। কোনগুলো অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি? প্রত্যেকটা বর্গের প্রথম এবং তৃতীয় ব্যঞ্জন অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি। কি কি? ক, গ, চ, জ, ট, ড, ত, দ, ঠিক আছে। এই সমস্ত ব্যঞ্জনগুলো সবটাই অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি। তাহলে মহাপ্রাণ কোনগুলো? ঠিক এর দীর্ঘীভবন গুলো, ঠিক এর দীর্ঘীভবন গুলো, যেমন কি খ, ঘ, এই সমস্ত ব্যঞ্জনগুলো, বা ছ, ঝ, এই সমস্ত ব্যঞ্জনগুলো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, এগুলোকে কেন আমি দীর্ঘীভবন বলছি? কারণ ধ্বনি পরিবর্তনের ধারা যখন পড়বে তখন বহু ক্ষেত্রে দেখবে যে ধ্বনির দীর্ঘীভবন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো স্বরধ্বনির দীর্ঘীভবন হয়, অ থাকলে আ হয়ে যায়, ই থাকলে ই মানে দীর্ঘই হয়ে যায়, উ থাকলে দীর্ঘ হয়ে যায়, সেটা আমরা দেখতে পাই। অনেক ক্ষেত্রে কিন্তু দেখবে ব্যঞ্জন ধ্বনিরও দীর্ঘীভবন হয়, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে এই দীর্ঘীভবনটা কিভাবে হচ্ছে। অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনির ঠিক পরেরটাই দীর্ঘ ব্যঞ্জন ধ্বনি, সেই কারণে তার পরেরটাকে দীর্ঘীভবন হিসেবে বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, অল্প প্রাণ মহাপ্রাণ হয়ে গেল। এরপর আমরা পাবো ঘৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করবার সময় ঘর্ষণের ধ্বনি উচ্চারিত হয়, ঘর্ষণ হয় একটা। এটা আমি ভেবেছিলাম যে যখন তালব্য ব্যঞ্জন পড়াচ্ছি তখন একেবারে বলে দিই, কিন্তু তারপর ভাবলাম না, পরেই বলবো। চ, ছ, জ, এইগুলো যখন উচ্চারণ করবে তখন দেখবে যে এতে একটা আলাদাভাবে ঘর্ষণের মানে ধ্বনি পাওয়া যাচ্ছে, আলাদাভাবে এখানে একটা ঘর্ষণ হচ্ছে। চ, ছ, জ, যতই তালব্য ব্যঞ্জন হোক, এগুলো উচ্চারণের সময় একটা ঘর্ষণ দেখা যাচ্ছে। এই জন্য এগুলোকে বলা হয় ঘৃষ্ট ব্যঞ্জন ধ্বনি, বা ঘর্ষণ হচ্ছে যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি। নাসিক্য ধ্বনি আমি আগেই বললাম যে শ্বাস মানে শ্বাসবায়ু হচ্ছে যে নাকের সাহায্যে উচ্চারিত হয়, এগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। যেমন প্রত্যেকটা বর্গের পঞ্চম ব্যঞ্জন তো বটেই, তাছাড়াও বেশ কিছু ব্যঞ্জনকে হচ্ছে যে নাসিক্য ব্যঞ্জনের পর্যায়ে ফেলা হয়ে থাকে। মেইনলি প্রত্যেকটা বর্গের পঞ্চম ব্যঞ্জনকে নাসিক্য ব্যঞ্জন হিসেবে আর কি ধরা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে যে উঙ, ইয়, ন, দুটো ন এবং ম। তাছাড়াও অনেক ক্ষেত্রে আর কি ধরনের ধ্বনিগুলোকে বলে, আচ্ছা এটা আমি এই মুহূর্তেই বলছি না, আমি হচ্ছে যে আর একবার একটু দেখে নেব। আরো বেশ কিছু ধ্বনিকে নাসিক্য ব্যঞ্জনের পর্যায়ভুক্ত করা হয় আর কি। আমি এটা বেশ কিছু বইতে উদাহরণ পেয়েছি পড়ানোর সময়, তো এই মুহূর্তে আমার মাথায় আসছে না। আমি এটা যদি আমি পরে জানতে পারি, আমি অন্য বই থেকে বা যাদের কাছে নোটস থাকবে তাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। উষ্ম ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? উষ্ম ব্যঞ্জন ধ্বনি হচ্ছে উষ্মা, মানে উষ্ম ব্যঞ্জনটার মধ্যেই না এর 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 যে ব্যঞ্জন ধ্বনির যে সংজ্ঞাটা এটা লুকিয়ে আছে। উষ্ম ব্যঞ্জন, উষ্ম কথাটার সাথেই না একটা উষ্ণতা জড়িয়ে আছে। অর্থাৎ যে সমস্ত ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করবার সময় গরম শ্বাসবায়ু মুখ থেকে বের হয় সেগুলোকেই বলা হয় উষ্ম ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। এগুলোকে অনেক ক্ষেত্রে শীর্ষ ধ্বনিও বলা হয়। শীর্ষ ধ্বনি কোনগুলো? মেইনলি তিনটে স, তালিবস্ স, মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য স। এই পেট কাটা না, সরি, শুধু মূর্ধন্য স। এছাড়া হ কে উষ্ম ব্যঞ্জন ধ্বনি বলা হয়। আচ্ছা, কম্পিত ব্যঞ্জন ধ্বনি যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করবার সময় মানে কিছুটা জিহ্বাগ্র কিছুটা একটুখানি কম্পিত হয়ে যায়, এবং হচ্ছে যে উচ্চারণ যে স্থান সেই স্থানটা থেকে কিছুটা একটু সরে আসে, সেগুলোকে বলা হয় উষ্ম কম্পিত ব্যঞ্জন ধ্বনি। যেমন হচ্ছে র, র উচ্চারণ করবার সময় মানে খুব সহজে এটা বোঝা যায় না যখন রটা কোনো শব্দের শেষে উচ্চারিত হয়, যেমন মটর,
তারপর হচ্ছে যে মানে এই ধরনের শব্দগুলো তে দেখবে যখন রটা আর কি ব্যঞ্জন ধ্বনি হিসেবে উচ্চারিত হয়, অর্থাৎ র এর সাথে কখনো কোনো স্বরধ্বনি যখন থাকছে না, যেমন চক্রতে আমরা দেখছি যে চক্রতেও শেষে র উচ্চারিত হচ্ছে কিন্তু তারপর পরে একটা অ উচ্চারিত হচ্ছে, কিন্তু মটরে সেটা হচ্ছে না। এই রটা যখন উচ্চারণ করবে তখন বুঝতে পারবে যে র কিভাবে কম্পিত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করবার সময় জিভের দুপাশ দিয়ে শ্বাসবায়ু নির্গত হয়। একটাই আছে তার উদাহরণ, সেটা হচ্ছে ল। তারণজাত ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? তারণজাত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে জিভের যে নিচের অংশ আছে সেটা হচ্ছে যে দাঁতের মূলে আঘাত করে বা তাড়না করে, যে কারণে একটা মানে কি বলবো কম্পিত স্বরধ্বনি, কম্পিত ব্যঞ্জন ধ্বনিটার মতোই সেটা আরেকটু বেশি রকম তাড়না হয়। মেইনলি বাংলায় ডয় শূন্য এবং ধয় শূন্য র এই দুটো ব্যঞ্জন ধ্বনি যখন উচ্চারণ করা হয়, খুব বেশি উচ্চারণ নেই বলে এগুলোকে তত ভালো বোঝা যায় না। আমি প্রথমেই বললাম যে পার্শ্বিক ধ্বনি অবধি তেমন ভাবে দরকার হয় আর কি। তো ডয় শূন্য র ধয় শূন্য র করে যে উচ্চারণটা করা হয় সেইটাকেই বলা হচ্ছে তারণজাত ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে? দ্বিতীয়টাতে আমরা আর বেশ কিছু আমরা পাবো না। অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি প্রথমে বললাম যে অন্তস্থ ব বা অন্তস্থ য়, যেটা মানে অন্তস্থ হিসেবে আমরা যেটা উচ্চারণ করি সেগুলোই হচ্ছে যে অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি। এবং আশ্রিত ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? যারা কারোর আশ্রয় ছাড়া বসতে পারে না, সিম্পল অ্যাজ দ্যাট, আশ্রিত তারাই। যেমন হচ্ছে যে ওই বিসর্গ, তারপর হচ্ছে খণ্ডেত্ব, তারপর হচ্ছে চন্দ্রবিন্দু, এই সমস্ত ব্যঞ্জন ধ্বনিগুলোকে বলা হয় আশ্রিত ব্যঞ্জন ধ্বনি। এছাড়াও আমরা একটা ব্যঞ্জন ধ্বনি পাবো যেটাকে বলা হচ্ছে দ্বি ব্যঞ্জন ধ্বনি, যেটাকে আমরা মহাপ্রাণ ধ্বনি হিসেবে দেখি মেনলি যখন আমরা দেখছি যে কয়ের পরে যখন খ উচ্চারণ হচ্ছে, খ যখন উচ্চারিত হচ্ছে তখন এটাকে বহু ভাষাবিদ বলে থাকেন যে কয়ের সাথে একটা হয়ের উচ্চারণ হলে যেরকম উচ্চারণ হয় ক্ষয়ের উচ্চারণটা ঠিক তেমন, বা গয়ের সাথে একটা হ উচ্চারণ হলে যেমন উচ্চারণ হয় মানে ঘয়ের উচ্চারণটা ঠিক তেমন। তো সেই কারণে এই ধ্বনিগুলোকে বলা হয় দ্বি ব্যঞ্জন ধ্বনি। এই ধ্বনিগুলোকে বলা হয় দ্বি ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, আপাতত ধ্বনির শ্রেণী বিভাগ এখানেই শেষ। এরপর আমরা পাবো যে ধ্বনি পরিবর্তনের শ্রেণী বিভাগ। তো এতক্ষণ যেটুকু পড়ালাম আর কি, যা বোঝালাম সেটুকু নিয়ে কারোর কোনো প্রশ্ন, কোনো কিছু মানে কিছু জানার আছে বা আরো কিছু বলার আছে বা কোনো জায়গা না বোঝা এরকম কিছু আছে, বা এতক্ষণ ধরে ক্লাস কিরকম কি লেগেছে এটা যদি একটু জানাও তাহলে আমি একটু 5 মিনিট মানে 2-3 মিনিট রেস্ট নিয়ে তাহলে আমি নেক্সট পার্টটা শুরু করব। মানে অনেকক্ষণ ধরে বকছি তো সেই কারণেই বলছি যে কারোর যদি কিছু বলার থাকে তাহলে একটু বলো, বা ক্লাস কিরকম লাগছে সেটা যদি একটু জানো। ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। ম্যাম হ্যালো, হ্যাঁ বলুন অপর্ণা। হ্যাঁ বলছি যে একটু ম্যাম ঘোষ আর অঘোষ ধ্বনিটা একটু বলে দিন। ঘোষ আর অঘোষ ধ্বনি? আচ্ছা, আমি এতক্ষণ ধরে একটা হেডফোন লাগিয়ে কথা বলছি এবং আমি হেডফোনের কর্ডটা লাগাইনি। আমি জাস্ট ভাবছি এতক্ষণ ধরে শুনলেন কি করে, আমার ল্যাপটপে তো সাউন্ডই নেয় না। যাই হোক, নিচ্ছে এই মুহূর্তে, খুবই ভালো লাগলো। কর্ড এতক্ষণ আমি লাগালাম। যাই হোক, তো ঘোষ কথাটার মানে হচ্ছে ধ্বনির অনুরণন। ঘোষ কথাটার মানে হচ্ছে ধ্বনির অনুরণন। তো বর্গের প্রথম দুটো ধ্বনিতে ব্যঞ্জন বর্ণে যে বর্গের শ্রেণী বিভাগ করা হয় সেই প্রথম দুটো ধ্বনিতে আমরা দেখি ধ্বনির সেই অনুরণনটা থাকে না, এবং পরের তিনটেতে শব্দের সেই ঘোষ বা অনুরণন ব্যাপারটা দেখা যায় বা শোনা যায়। সেই কারণে বর্গের প্রথম দুটো ব্যঞ্জনকে অঘোষ মানে ঘোষবিহীন বর্ণ, এবং বর্গের শেষ তিনটে বর্ণকে ঘোষ ব্যঞ্জন বা সঘোষ ব্যঞ্জন বলা হয়। অঘোষের সাথে সঘোষ হিসেবে যদি মিলিয়ে পড়েন তাহলে আমার মনে হয় ব্যাপারটা আরেকটু বেশি বোঝা যাবে। ঠিক আছে? মানে ঘোষ যুক্ত এবং ঘোষ ছাড়া, এই ঘোষ কথাটার মানেই হচ্ছে ধ্বনির একটি বিশেষ অনুরণন। বর্গের কিছু প্রথম দুটোতে দেখা যায় না, শেষ তিনটেতে দেখা যায়। আমি কি বোঝাতে পারলাম অপর্ণা? হ্যাঁ ম্যাম। বেশ, সকলেই বলেছে ভালো লাগছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মানে আপনাদের সাথে, আপনাদেরকে আমি পার্সোনালি সত্যি কথা বলতে কাউকেই চিনি না। পেইড ব্যাচের স্টুডেন্টদেরও আমি সত্যি কথায় কাউকে চিনি না। পেইড ব্যাচে কারা আছেন আমি তাদেরকেও জানি না, এবং আমারও আজকে এই অনলাইনে প্রথম ক্লাস নেওয়া। সেই মানে আমি ঠিক অনলাইনে একটুও পড়ি অভ্যস্ত নই, আমি অফলাইনেই পড়ি অভ্যস্ত, বোর্ড চক নিয়ে দাগ টেনে টেনে পড়ি অভ্যস্ত।
তো আজকে প্রথম ল্যাপটপের সামনে পড়াতে বসেছি, এবং তারপর যেটুকু পেরেছি, আমি জানি না কি পেরেছি, যেটুকু পেরেছি তাতে যদি আপনাদের ভালো লেগে থাকে তো সেটাই আমার প্রাপ্তি। তো ঠিক আছে, নেক্সট স্টার্ট করি। অলরেডি 2 মিনিট রেস্ট নেবো বলেছিলাম, 2 মিনিটের জায়গায় 3 মিনিট হয়ে গেছে। এবার আমরা আসি ধ্বনি পরিবর্তনের ধারা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো, এই কোঅপারেশনটাই খুব দরকার ছিল, কারণ অলরেডি ভীষণ গরম পড়ে গেছে এবং তারপরেও আমি মানে ফ্যান অফ করে পড়াচ্ছি, যদিও এটাতে মানে আরো মানুষজনকে দেখেই আমার এটা শেখা। আমি আমার স্যারদেরও দেখেছি এভাবে পড়াতে আর কি, অনলাইনে ক্লাস নেওয়ার সময়। নিজে যখন অনলাইন ক্লাস করেছি তাদেরকেও দেখেছি তারা গরমের মধ্যে ফ্যান অফ করে পড়াচ্ছেন, কারণ সাউন্ডে যাতে কারোর কোনো অসুবিধে না হয়। তো এই কোঅপারেশনটা পেয়ে বা আপনাদের যে ভালো লাগছে এটুকু শুনেই খুব ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ সো মাচ সকলকে। তো ঠিক আছে, ধ্বনি নিয়ে আর আশা করি কারোর কোনো অসুবিধা নেই। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি এই অবধি ক্লিয়ার। এইবার আমরা পাবো ধ্বনি পরিবর্তনের ধারা। ধ্বনি পরিবর্তনের ধারাতে আসছি। প্রথমেই একটু বলে নি যে ধ্বনির পরিবর্তনটাই বা কেন ঘটছে। খুবই ভালো কথা বলেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আমরা একটু ক্লাসে ফিরি। ঠিক আছে, আচ্ছা, ধ্বনি পরিবর্তনের ধারাতে আমরা কি পাবো? ধ্বনি পরিবর্তনের ধারা তো আমরা পরে পাবো, ধ্বনি পরিবর্তন হয় কেন এটা তো সবার থেকে বেশি বোঝা দরকার। ঠিক আছে, প্রথম কথা যেটা হয় সেটা হচ্ছে ভুল শোনা এবং বলার কারণে। এটা হচ্ছে মানে কি বলবো, যে কোনো জায়গায় যে বলে না নিজের ভুলটা স্বীকার করে নিলে সব থেকে বেশি সুবিধা হয়। তো এইটা হচ্ছে প্রথমেই একটা ভুল স্বীকার করে নেওয়া। প্রথম কথা, ভুল কথা বলার জন্য ধ্বনি পরিবর্তন ঘটে থাকে। যে জিনিসটাকে আমরা ভালো করে শুনতে পেলাম না সেটা আমরা অ্যাজিউম করে নিলাম এবং একটা জিনিস বলে দিলাম, সেটা চলতে 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 ধ্বনি পরিবর্তন ঘটতে পারে। ঠিক আছে, এটাকে আমরা একটা ধ্বনি পরিবর্তন বলছি। আর একটা জিনিস প্রত্যেকে মাথায় রাখবেন, ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা দেখাই সেই জিনিসগুলো মাত্রই এইটা ব্যাপারটা নয় যে সামনেটা ঠিক পেছনেরটা ভুল, বা পেছনেরটা ঠিক সামনেরটা ভুল, বা পেছনের ধ্বনিটা থেকেই একমাত্র সামনের ধ্বনিটা এসছে, ব্যাপারটা না এরকম না। ব্যাপারটা হচ্ছে কিছু ধ্বনি আগে একরকম ছিল, সেখান থেকে কিছু ধ্বনিতে পরিবর্তন হয়েছে বিশেষ কিছু কারণবশত, এইটাকে বলা হয় ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, মানে আমি যখন একটা ধ্বনি পরিবর্তন করছি, যখন আমরা বলছি যে স্কুল থেকে স্কুল হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আদি স্বরলোপ, তখন আমরা ধরে নিচ্ছি যে স্কুল শব্দটা হচ্ছে একটা ভুল শব্দ এবং স্কুল শব্দটা হচ্ছে একটা ঠিক শব্দ। তো অতএব স্কুল থেকে স্কুল এসছে, মানে স্কুল হচ্ছে আমাদের উচ্চারণ করা উচিত না, এরকম কোনো ব্যাপার নেই। আমরা মানে ভীষণ গর্ব করে বলার মতো একটা কথা হচ্ছে, আমরা এমন একটি ভাষায় কথা বলি, বাংলা ভাষা, যে ভাষার 5টা উপভাষা রয়েছে এবং এত মানে থ্যাংক ইউ। আচ্ছা, বাংলা ভাষার বেশ কিছু উপভাষা রয়েছে এবং খুব ছোট একটা জেলা মানে জায়গায় আমরা থাকি, পশ্চিমবঙ্গ রাজ্যটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে তো তেমন কিছু বড় নয়, এবং এইটুকু ছোট জায়গার মধ্যে 5টা উপভাষা নিয়ে চলা একটা রাজ্য বা চলা একটা জায়গা, শুধু পশ্চিমবঙ্গের কথা বলবো না, আমরা এর মধ্যে বাংলাদেশকে ইনক্লুড করি, কারণ বাংলাদেশ ছাড়া বাংলা ভাষার এই বিস্তারটা হয়তো আমাদের ভাবনারও বাইরে। ঠিক আছে, কারণ বাংলাদেশ মানে মানে সেই হিসেবে যদি সেই সময়কার ভাষা আন্দোলন বা এইসব কিছু না দেখি, তাহলে হয়তো বাংলা ভাষায় আমরা আজকে মানে বাংলা ভাষা নিয়ে এত কথাই বলার থাকতো না আর কি। তো যেটাই হোক না কেন, যেমনই হোক না কেন, তো এই যে উপভাষাগত দিক, এই যে এক একটা জায়গার মানুষ তাদের বাংলা ভাষাকে এক এক রকম ভাবে অ্যাকসেপ্ট করেছে, সেটাই কিন্তু ধ্বনি পরিবর্তনের একটা সবচেয়ে বড় দিক। এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি না যে এটা ঠিক এটা ভুল, না, উপভাষাগত দিক থাকে, ভৌগোলিক পরিবেশগত দিক থাকে, তাদের মানে কি বলবো, মানুষের পারিবারিক অবস্থানগত দিক থাকে। একটা মানুষ কোন সোসাইটি থেকে আসছে, কোন সোসাইটি থেকে উঠে আসছে, তার ওপর ডিপেন্ড করে তার মুখের ভাষা কিরকম হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কেউ কখনো এই ধারণাটা মাথায় নিয়ে চলবেন না, আশা করি কেউ চলেন না, কারণ প্রত্যেকেই, আমি মানে সকলকেই বলছি যে প্রত্যেকেই বাংলায় গ্রাজুয়েট, অন্তত পক্ষে গ্রাজুয়েট, অনেকে মাস্টার্স বিএড কিংবা তার থেকেও বেশি ডিগ্রি কারোর থাকতে পারে। তো তারপরেও আমি বলছি, যেহেতু এভাবে পড়ানোটা অভ্যস্ত হয়ে গেছি আর কি, সেই কারণে বলছি যে মানে এই ব্যাপারটা ঠিক নয় যে বাংলায় আমরা যেটা উচ্চারণ করছি বা যেটাকে মান্য বাংলা ভাষা বলে বলা হচ্ছে সেটাই একমাত্র বাংলা ভাষা নয়।
বাংলার আরো বেশ কিছু রূপ এবং বৈচিত্র্য আছে, যে রূপ এবং বৈচিত্র্যগুলো আছে বলেই আমরা ধ্বনি পরিবর্তনের ধারার একটা এত বড় চ্যাপ্টারকে পাচ্ছি। ঠিক আছে, ধ্বনি পরিবর্তনের ধারা আমার যেটা মনে হয় যে মানে আমার এটা পড়িয়ে মনে হয় যে ধ্বনি বোঝার থেকে ধ্বনির যে জটিলতাগুলো, এই উচ্চ মধ্যর স্বরধ্বনি কি কণ্ঠস্থ ব্যঞ্জন ধ্বনি, এত কিছু বোঝার থেকে না ধ্বনি পরিবর্তনটা বোঝাটা আমার কাছে কিছুটা সহজ বলে মনে হয়। তো দেখা যাক আমি আর কতটা সহজ করতে পারবো জানি না, চেষ্টা করে দেখছি। ঠিক আছে, আচ্ছা, প্রেজেন্টিং ধ্বনি পরিবর্তনের ধারা। আশা করি সবার স্ক্রিন দেখা যাচ্ছে। প্রথমেই আমি বললাম যে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণ থাকে, সেই কারণগুলো ভৌগোলিক কারণ হতে পারে, মানে আজকে আমাদের যেরকম ভাষা, আমরা যেভাবে বাংলা ভাষা বলি, মানে সেই ভাষাটাই যদি একজন পাহাড়ের মানুষ বলেন, যদিও পাহাড়ের মানুষরা বাংলা খুব একটা বলেন না, যাই হোক তবুও যদি বলেন, তাহলে দেখবে তাদের ভাষা না কি বলবো, একটু মানে ঠিক রুক্ষ নয়, হার্শ নয়, হার্শ কথাটা আমি এই ক্ষেত্রে মানে প্রকাশ করতে পারি না, তাদের ভাষাটার না একটা ঠিক অন্যরকম টোন থাকবে। যারা এখানে, আমি জানি না কেউ নর্থ বেঙ্গল থেকে আছেন কিনা, আমি নিজে নর্থ বেঙ্গলের, তো যারা যারা আরেকটু নর্থে থাকেন, আমি মালদা থেকে বলছি, আরেকটু নর্থে যান, হ্যাঁ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, শিলিগুড়ি, ইসলামপুর, এই জায়গাগুলোতে যখন আপনি যাবেন তখন দেখবেন ধ্বনির টান চেঞ্জ হচ্ছে, ধ্বনিতে আস্তে আস্তে একটা টান আসছে। এই কারণে মানে যাদের নর্থ বেঙ্গল এবং কলকাতায় থাকার একই রকম ভাবে সৌভাগ্য হয়েছে, আমি সৌভাগ্যই বলবো, কারণ বিভিন্ন জিনিস জানতে পারা, সেটা ব্যঙ্গ করে হলেও বিভিন্ন জিনিস জানতে পারার সৌভাগ্য তো সকলের হয় না। সেই ক্ষেত্রে আমি বলছি যে যারা নর্থ বেঙ্গল থেকে এসে কলকাতায় টিটকিরি শুনেছেন যে নর্থ বেঙ্গলের লোক বা এরকম একটা, কারণ আমাদের ভাষায় একটা নির্দিষ্ট টান আছে, ঠিক আছে, তো সেই টানটা দিয়ে না নর্থ বেঙ্গলের মানুষকে খুব সুন্দর চেনা যায়। নর্থ বেঙ্গলের লোকজনের বিভিন্ন ছোট ছোট আর কি কথা আছে, যে কথাগুলোর সাথে কলকাতার মানুষজন না ঠিক রিলেট করতে পারে না, মানে কলকাতার বলছি মানে দক্ষিণবঙ্গের মানুষজন। আবার আপনি ঠিক, আমি কলকাতাতে দাঁড়িয়ে এই কারণে ব্যাপারটাকে মানার চেষ্টা করছি, কারণ রাঢ়ী ভাষা হিসেবে বা রাঢ়ী উপভাষা হিসেবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল এই ধরনের ভাষাটাকে মান্য ভাষা বলা হয়। আমি বলছি না মান্য ভাষা মানে ঠিক ভাষা, মান্য ভাষা মানে সেটাকে সাহিত্যে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে, বা বিভিন্ন জায়গায় কথা বলার সময় বা বিভিন্ন ভদ্রস্থ উচ্চারণে সেই কথাটাকে ইউজ করা হয়। তার মানে আমি এটা বলছি না যে যারা প্রান্তিক দেশের মানুষ তারা যে ভাষাটা উচ্চারণ করে তারা অত্যন্ত অসভ্য ভাষা উচ্চারণ করে, একদমই না। মানে একটা নির্দিষ্ট জায়গাকে ধরে তো এগোতে হবে, সবাই মিলে যদি আমরা মারামারি করি যে আমার ভাষাটাকে ভালো বলতে হবে, তাহলে তো খুব মুশকিল হয়ে যায়। কিন্তু এই একই বাংলা ভাষা, একই শব্দ আপনি যে কোনো প্রান্তিক জায়গায় দেখুন, বাঁকুড়াতে দেখুন, বীরভূমে দেখুন, পুরুলিয়াতে দেখুন, সেই জায়গার বাংলা ভাষা অনেক বেশি রুক্ষ। লালমাটি ঠিক যতটা রুক্ষ হয়, মানে আমি বলছি না তাদের ভাষা খুব হার্শ, এটা নয়, কিন্তু সেই ধ্বনি অনেক বেশি রুক্ষ হয়। সেখানে আমরা দেখবো যে মানে রুক্ষ ধ্বনি বলে তো আমরা তেমন ভাবে কিছু পাই না, সেই ধ্বনিতে মানে মানে তাদের যে আঞ্চলিক ধ্বনি, সেই ধ্বনি কিন্তু সাধারণ মান্য ধ্বনিতে যারা কথা শুনে এবং বলে অভ্যস্ত তারা কিন্তু শুনে ততটা কমফোর্টেবল হবেন না। তো এই হচ্ছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণ। ভৌগোলিক পরিবেশ থাকে, আঞ্চলিক পরিবেশ থাকে, তার ফ্যামিলি থাকে, তার ভুল থাকে, তার সমস্ত কিছু মিলিয়ে একটা ধ্বনি পরিবর্তনের ধারা তৈরি হয়। ধ্বনি পরিবর্তনের ধারা 4 রকম আমরা দেখছি: ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থানান্তর ও বিপর্যাস। বিপর্যাস জিনিসটা দারুণ সুন্দর। আচ্ছা, ধ্বনির আগম। প্রথমেই ধ্বনির আগম। ধ্বনি বলতে আমরা 2 ধরনের ধ্বনি পাচ্ছি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা প্রথমেই পাবো স্বরধ্বনির আগম। তো স্বরধ্বনির আগমকে আমরা এক কথায় কি বলি? স্বরাগম বলি। স্বরধ্বনির আগমকে আমরা এক কথায় স্বরাগম বলি। তো এই স্বরাগম যখন শব্দের আদিতে হয় তখন আদি স্বরাগম, মধ্যে হলে মধ্য স্বরাগম এবং অন্তে হলে অন্ত স্বরাগম। ঠিক আছে, প্রথমেই আমি সমস্ত সংজ্ঞাগুলো বলে দিলাম। মানে এইটাকে আলাদা করে সংজ্ঞা দিয়ে মুখস্থ করার বিশ্বাস করুন কিচ্ছু নেই। শব্দের আদিতে স্বরধ্বনি এসে যুক্ত হলে আদি স্বরাগম, মাঝখানে স্বরধ্বনি এসে যুক্ত হলে মধ্য স্বরাগম, অন্তে স্বরধ্বনি এসে যুক্ত হলে অন্ত স্বরাগম। কথা শেষ। ঠিক আছে, আচ্ছা, আদি স্বরাগম আমরা কি দেখছি? স্কুল থেকে স্কুল, স্টেশন থেকে স্টেশন, স্টেট থেকে স্টেট। এখানে প্রত্যেকটা জায়গাতেই আমার মনে হয় যে প্রত্যেকেই লক্ষ্য করতে পারছেন যে প্রত্যেকটা শব্দের আগে একটা করে স্বরধ্বনি এসে যুক্ত হয়েছে। স্কুলটাতে ই যুক্ত হয়েছে, স্টেশনটাতে ই যুক্ত হয়েছে, স্টেটে এ যুক্ত হয়েছে, স্পৃহা থেকে আসপৃহা, স্টেবল থেকে আস্তাবল। আর একটা আমরা উদাহরণ পাই স্পর্ধা থেকে আস্পর্ধা।
ঠিক আছে, এই আস্পর্ধা শব্দটা কিন্তু এখনো বহু জায়গায় উচ্চারিত হয়। আসল উচ্চারণটা কিন্তু স্পর্ধা, মানে আসল শব্দটা স্পর্ধা এবং তারপর থেকে কিন্তু আস্পর্ধা এসছে। ঠিক আছে, এটাও কিন্তু কিছুটা উচ্চারণের সুবিধার জন্য। এটা সবসময় মনে রাখবেন যে মানুষ না ধ্বনির পরিবর্তনে যে জায়গাগুলোতেই দেখবেন সেই জায়গাটাতে না মানুষ বিভিন্ন জিনিসকে ডাইলিউট করে নেওয়ার চেষ্টা করে। ডাইলিউট করে নেওয়ার অর্থ হলো মানুষ নিজের সুবিধা মতো উচ্চারণ করার চেষ্টা করে। শব্দের আদিতে যখন একটা সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকছে সেটা উচ্চারণ করার থেকে তার আগে যদি একটা স্বরধ্বনি এসে যোগ করা হয় তাহলে তার উচ্চারণটা অনেক বেশি সহজ হয়ে যায়। স্পর্ধা উচ্চারণ করতে যতটা কষ্ট হয় আস্পর্ধা উচ্চারণ করতে ততটা কষ্ট হয় না। মানে এটা ব্যাকরণগত ভাগ আর কি। এটা আপনি হঠাৎ করে একটা শব্দ উচ্চারণ করে কিছু বুঝতে পারবো না। মধ্য স্বরগম খুব সিম্পল, স্বরধ্বনির মধ্যে দুটো ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা স্বরধ্বনি এসে যুক্ত হচ্ছে, দুটো ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা স্বরধ্বনি এসে যুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে মধ্য স্বরগম। যেমন ভক্তি থেকে ভকতি, ভক্তি ভাঙলে আমরা কি পাই? ভ যুক্ত অ যুক্ত ক যুক্ত ত যুক্ত ই, ক আর তটা একসাথে আছে, যুক্ত ব্যঞ্জন হয়ে আছে। এটাকে আমরা পাবো যখন ভকতি লিখছি তখন আমরা কি পাচ্ছি? ভ যুক্ত অ যুক্ত ক যুক্ত অ যুক্ত ত যুক্ত ই। ত যুক্ত ই ঠিক থাকলো, শুধু ক এর পরে আলাদা করে মাঝখানে একটা স্বরধ্বনি এসে যুক্ত হলো। এইটাকে কি বলা হচ্ছে? এইটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের আরেকটা নাম হচ্ছে স্বরভক্তি। স্বরভক্তি কেন বলতো? কারণ এই যে স্বরধ্বনি, এই স্বরধ্বনির উপরে অধিক ভক্তি দেখানো হচ্ছে। ঠিক আছে, তো এই কারণে এর নামটা হচ্ছে স্বরধ্বনি। এবং বিপ্রকর্ষ কি? মানে মানে প্রকর্ষ কথার মানে হচ্ছে আকর্ষণ করা, প্রকর্ষ কথার মানে হচ্ছে আকর্ষণ করা। তো যে প্রক্রিয়াতে এই আকর্ষণটা বি হয়ে যাচ্ছে বা বিগত হয়ে যাচ্ছে, বি উপসর্গটা যার সাথেই যুক্ত হবে সেটা মানেই জানবে সেখান থেকে কিছু একটা বাদ হচ্ছে, বি উপসর্গের মানেই তাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখছি যে প্রকর্ষ বা আকর্ষণটা কমে যাচ্ছে তখন এইটাকে বলা হচ্ছে বিপ্রকর্ষ। কার মধ্যে আকর্ষণ কমে যাচ্ছে? দুটো ব্যঞ্জন ধ্বনির মধ্যে আকর্ষণ কমে যাচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে বিপ্রকর্ষ। ঠিক আছে, অন্তঃস্বরাগম মানে কি? অন্তঃস্বরাগম হচ্ছে যে যখন শব্দের শেষে একটা করে ব্যঞ্জন ধ্বনি এসে যুক্ত হচ্ছে, যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, দিশ থেকে দিশা, এই ধরনের যে ব্যঞ্জন, এই ধরনের যে স্বরধ্বনিগুলো শেষে এসে যুক্ত হচ্ছে সেইটাকে বলা হয় অন্তঃস্বরাগম। এছাড়াও আমরা পাবো সত্য থেকে সত্যি, ধন্য থেকে ধন্যী, ইঞ্চ থেকে ইঞ্চি, বাদ্য থেকে বাদ্যি। এই সমস্ত মানে শব্দগুলোতে আমরা দেখছি যে স্বরধ্বনির আগম ঘটছে, এগুলোকে বলা হচ্ছে অন্তঃস্বরাগম। মানে শেষে মানে সত্য যখন উচ্চারণ করছে ত যুক্ত অ থাকছে, কিন্তু তারপরে আমরা দেখছি যে সেটা ই মানে একটা আলাদা ই ধ্বনি এসে যুক্ত হচ্ছে। ঠিক আছে, এবার আমরা পাবো কি? আদি ব্যঞ্জনাগম। মানে ব্যঞ্জন ধ্বনির যখন আগমন ঘটছে তখন তাকে বলা হচ্ছে ব্যঞ্জনাগম। শব্দের আদিতে ঘটলে আদি ব্যঞ্জনাগম, মাঝখানে ঘটলে মধ্য ব্যঞ্জনাগম, অন্তে ঘটলে অন্ত ব্যঞ্জনাগম। আদি ব্যঞ্জনাগম, প্রথম কথা বলি, আদি ব্যঞ্জনাগম খুব বেশি ব্যাকরণ স্বীকৃত, উচ্চারণ স্বীকৃত কোনোটাই নয়। ঠিক আছে, যেমন ওঝা থেকে রোজা, উজু থেকে রুজু, তারপরে হচ্ছে যে আম থেকে রাম, এই ধরনের যে শব্দগুলো এগুলো খুব বেশি ভাবে ব্যাকরণ স্বীকৃত কিংবা উচ্চারণ স্বীকৃত কোনোটাই নয়। আদি ব্যঞ্জনাগম দেখাতে হয় বলে এই ধরনের শব্দের উদাহরণ করে নেওয়া হয়েছে। এইগুলো মেইনলি আমরা পাই উপভাষাগত পরিবর্তনে। ঠিক আছে, মধ্য ব্যঞ্জনাগমের আরেকটা অর্থ হলো শ্রুতিধ্বনি। শ্রুতিধ্বনি কেন? কারণ এই ধ্বনিগুলি উচ্চারণ অনুসারে মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে যে যখন তোমরা ইয় শ্রুতি পাবে, যা যুক্ত আ, যাওয়া, এই ধরনের যখন শব্দগুলো পাবে তখন তোমরা দেখতে পাবে, বা মা যুক্ত এর, মানে মা এর, মা আর এর যদি এর উচ্চারণ করি তাহলে মাঝখানে কিন্তু উন্তস্তটা কোনো কাজেই লাগছে না। কিন্তু মায়ের যখন উচ্চারণ করছে, দুটোকে যখন একসাথে উচ্চারণ করছে তখন কি হচ্ছে? ধ্বনি, পাশাপাশি দুটো ধ্বনি একসাথে যুক্ত হয়ে মাঝখানে অতিরিক্ত ব্যঞ্জন আমরা একটা উচ্চারণ করে ফেলছি। এইটাকেই বলা হচ্ছে শ্রুতি ধ্বনি। শব্দের মধ্যে অতিরিক্ত ব্যঞ্জন উচ্চারণ করার নামই হচ্ছে, শব্দের মধ্যে শুধু এটা হয়, ঠিক আছে, আর কোথাও কিন্তু হয় না। তো মধ্য ব্যঞ্জনাগমকে এই কারণে শ্রুতি ধ্বনি বলা হয়। এছাড়াও আমরা
খুব সুন্দর উদাহরণ পাই হচ্ছে যে সুন্দর যে কথাটা বললাম, এটা হচ্ছে সুনর থেকে। সুনর কথাটা আমরা বেদ স্বীকৃত শব্দ, বৈদিক সুনর থেকে বাংলায় সুন্দর বা বানর থেকে বান্দর, ঠিক আছে, এই যে শব্দগুলো এইগুলোকে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম। অন্ত ব্যঞ্জনাগমকে শব্দের শেষে একটা করে ব্যঞ্জন এসে যুক্ত হচ্ছে, যেমন হচ্ছে যে সীমা থেকে সীমানা, নানা থেকে নানান, খোকা থেকে খোকন, বাবু থেকে বাবুন, এই ধরনের যে শব্দগুলো এগুলোকে বলা হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম। ঠিক আছে, আগম, ধ্বনির আগম এই পর্যন্ত। ধ্বনির আগমের আর ভাগ পাওয়া যায় না, বা ধ্বনির আগম নিয়ে আর কিছু তেমন বলারও নেই। ধ্বনির আগম ধ্বনির লোপ দুটো নিয়ে তেমন কিছু বলার থাকে না, কারণ খুব সিম্পল একটা জিনিস যে বাংলায় যখন বলে দেওয়া হচ্ছে ধ্বনির আগম ঘটছে, তার মানে ব্যাস যে কোনো একটা ধ্বনি এসে যুক্ত হচ্ছে, কোন জায়গায় যুক্ত হচ্ছে সেটা অনুযায়ী আদি মধ্য অন্ত, স্বরাগম ব্যঞ্জনাগম, এই দুটো লাগিয়ে দিলেই তো হয়ে গেল। শুধু মাঝখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চিনতে হবে যে কোথায় আগম ঘটছে বা কি ধরনের আগম ঘটছে বা কি ধরনের লোপ ঘটছে। ধ্বনির লোপের ক্ষেত্রে আমি আর আলাদা করে বলছি না যে কেন এটা স্বরলোপ বা ব্যঞ্জন লোপ হলো। আদিতে ঘটলে আদি স্বরলোপ, মানে আগে একটা ইয়ে ছিল, আগে একটা স্বরধ্বনি ছিল, সেটা চেঞ্জ মানে উড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে আদি স্বরলোপ। মধ্য স্বরলোপে আমরা দেখছি মধ্যে একটা ইয়ে ছিল, মধ্যে একটা স্বরধ্বনি ছিল, সেটা লোপ পেয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে মধ্য স্বরলোপ। এবং অন্ত স্বরলোপে দেখছি শেষে একটা স্বরধ্বনি ছিল, সেটা লোপ পেয়ে যাচ্ছে। আদি স্বরলোপের বেশ কিছু সার্টিফাইড উদাহরণ আছে, ঠিক আছে, এইগুলো না জীবনে কোনোদিন কোথাও দেখলে ভুল করবে না। একটা হচ্ছে অলাবু থেকে লাউ, এই লাউ শব্দটা সবসময় আদি স্বরলোপের উদাহরণ, আর লাউ শব্দের আর অন্য কোনো উদাহরণ হয় না। অলাবু থেকে লাউ, এটা হচ্ছে আদি স্বরলোপ। অরিষ্ঠ থেকে রিঠা, এটা হচ্ছে আদি স্বরলোপ, ঠিক আছে। তারপরে হচ্ছে উড়ম্বুর থেকে ডুমুর, এটা হচ্ছে আদি স্বরলোপ। এখানে যেটা লেখা আছে উদ্ধার থেকে, উদ্ধার থেকে না ধার হয়, উধার হয় না, ঠিক আছে। আচ্ছা, উধার যেটা লেখা আছে সেটা তিনটে ইয়ে দিয়ে লেখা আছে, উদ্ধার থেকে ধার। এই যে এই ধরনের যে শব্দগুলো বললাম, এই শব্দগুলো মনে রাখবে আদি স্বরলোপের একদম সার্টিফাইড উদাহরণ। এইগুলোর কোনো দিন কোথাও গিয়ে ভুল করবে না। এই লাউ আর রিঠা আমি বহু জায়গায় দিতে দেখেছি যে এই ধরনের শব্দগুলিতে কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে, একদম চোখ বন্ধ করে আদি স্বরলোপ হয়েছে। হ্যাঁ, মানে তোমাকে আর কিছু বুঝতেও হবে না, কিছু করতেও হবে না। অলাবু থেকে লাউ এসছে, অরিষ্ঠ থেকে রিঠা এসছে, ঠিক আছে। মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপের এটা ভুল লেখা আছে, প্রত্যেকে একটু যদি কেউ নোট করে থাকো তাহলে একটু খাতায় ঠিক লিখবে। গামোছা থেকে গামছা এসছে, ঠিক আছে, গাছা নয়, গামোছা থেকে গামছা। আচ্ছা, যেমন জানালা থেকে জানলা, তারপর সরিষা থেকে সর্ষে বা সরষা, তারপর হচ্ছে যে বসতি থেকে বস্তি, ভগিনী থেকে ভগ্নী, এইগুলোতে আমরা দেখবো যে মাঝখানে যে স্বরধ্বনিটা সেটা লোপ পাচ্ছে। আচ্ছা, আজকে না এই মুহূর্তে আমার কাছে স্লেট পেন্সিল নেই, মানে কম্পিউটারে লেখা স্লেট পেন্সিল নেই, বা আমার কাছে পেছনে কোনো বোর্ডও নেই যে আমি বোর্ড ওয়ার্ক করবো, তো আমি একটু লিখে দেখাতে পারছি না। কারোর যদি কিছু অসুবিধা থাকে সে আমাকে একটু ক্লাসের শেষে জিজ্ঞেস করে নেবে কিভাবে হচ্ছে, মানে কোনো জায়গা নেই যদি প্রশ্ন থাকে। আর যদি কেউ বুঝতে পেরে থাকো তাহলে তো খুবই ভালো আর কি। হ্যাঁ, অন্ত স্বরলোপে কি হচ্ছে, অন্ত স্বরলোপে দেখছি শেষে একটা স্বরধ্বনি থাকছে, যেটা হচ্ছে যে হ্রাস, মানে সেটা হচ্ছে যে লোপ পেয়ে যাচ্ছে। যেমন হচ্ছে রাশি থেকে রাস, সন্ধ্যা থেকে সাঁঝ, এই সমস্ত উদাহরণগুলো আমরা পাই অন্ত স্বরলোপের উদাহরণ হিসেবে, ঠিক আছে। এবার আমরা পাবো ব্যঞ্জন লোপ। ব্যঞ্জন লোপও আমরা সেম জিনিস পাবো। ব্যঞ্জন লোপও আমরা পাবো যে আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ। এই যে যেটা বললাম যে এই যে আদি ব্যঞ্জন লোপ বা আদি ব্যঞ্জনাগম মেইনলি উপভাষাগত চেঞ্জেস ছাড়া আর কিছুতে হয় না, ঠিক আছে। তো আদি ব্যঞ্জন লোপে এখানে যেমন লেখা আছে যে রম থেকে যাই হোক, এই জিনিসটা একটু অদ্ভুত লাগছে। আমি আদি ব্যঞ্জন লোপের উদাহরণ বলে দিচ্ছি, যদি কেউ নোট করো তাহলে করে নেবে। আদি ব্যঞ্জন লোপের উদাহরণ হিসেবে আমরা কিরকম পাই বলতো? স্থান থেকে থান, এই যে আগের যে একটা দন্তেশ্ব ছিল সেটা লোপ পেল। স্ফটিক থেকে ফটিক, ঠিক আছে। তারপর
স্ফোটক থেকে ফোটক, এই যে ধরনের শব্দগুলো, এই শব্দগুলোতে আদি ব্যঞ্জন লোপ হচ্ছে। আদি ব্যঞ্জনালোপ বলে কোনো কথা হয় না। এখানে যে দুটোতে লেখা আছে আদি ব্যঞ্জনালোপ, মধ্য ব্যঞ্জনালোপ, এই দুটোকে কেটে দেবে। ব্যঞ্জনালোপ করলে ব্যঞ্জন যুক্ত আলোপ হয়, এবং আলোপ শব্দটার আলাদা করে কোনো অর্থ হয় না, ঠিক আছে। বিশেষত আলোপ শব্দটা না মেইনলি যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে আ শব্দ, আ উপসর্গ যখন কিছুতে যোগ করবে তখন সেখানে মানে মানে সেইটার সাথে কিছু এক্সট্রা যোগ করছে, এরকম যাবে, যেরকম আগমন, মানে এই ধরনের শব্দগুলো এই মুহূর্তে মাথায় আসছে না, বাদ দাও। তো আলোপ বলে না আলাদা করে কোনো শব্দ হয় না, কারণ লোপ মানে অলরেডি সেটা চলে যাচ্ছে, তার সাথে আলোপ মানে গিয়ে চলে যাচ্ছে, মানে ব্যাপারটা না আলাদা করে কোনো মানেই দাঁড়ায় না, ঠিক আছে। তো এটা একেবারে প্রিন্টিং মিস্টেক, কেউ ইচ্ছে করে ভুল করেছে আমি এটা বলছি না, যে প্রিন্টিং মিস্টেক হয়েছে। আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, প্রত্যেকে এই ছোট ছোট ব্যাপারগুলো আজকের ক্ষেত্রে বলে বলছি না, বা আমি এটা বলছি না আমি দারুণ ব্যাকরণ পড়াই, আমি হচ্ছে ব্যাকরণের সার্টিফাইড টিচার না, কিন্তু যখন আপনারা পড়াবেন, নিজেরা যখন পড়াবেন, যখন ডেমো ক্লাস দেবেন, যখন স্কুলে পড়াবেন, যে কোনো জায়গায় পড়াবেন, তখন নিজেরা নিজেদের উচ্চারণ এবং কি বলছেন সেটার বিষয়ে অত্যন্ত খেয়াল রাখবেন, কারণ আপনি যেটা বলছেন না সেটা সামনের মানুষটা যখন শুনছে সে না এই ছোট ছোট জিনিসগুলোকেই ধরবে, ঠিক আছে, এবং ধরে নিয়ে সেখান থেকে আপনার খুঁজটা বার করার চেষ্টা করবে। তো এই জিনিসগুলো প্রত্যেকে ভীষণভাবে মাথায় রাখবেন, উচ্চারণ। এবং এই ক্ষেত্রেও ওই ওই আর কি কিছুটা নেপোটিজম বজায় রেখেই বলতে হয় যে ওই আর কি মান্য ভাষাই এখানে সব থেকে বেশি স্থান পায়। এক্ষেত্রে আর কি আঞ্চলিক ভাষায় বললে সেটা কিন্তু বহু ক্ষেত্রেই একটু মানে অন্য নজরে দেখা হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকেই একটু চেষ্টা করবেন যে যেটা মান্য ধ্বনি হিসেবে, বা আমরা যেভাবে সাধারণভাবে কথা বলি, কেউই আশা করি আঞ্চলিক ভাষায় গিয়ে ক্লাসে পড়ায় না বা পড়ান না, যদি না তারা আঞ্চলিক জায়গা থেকে স্কুলে পড়াচ্ছেন বা এরকম কিছু। তো সেক্ষেত্রে এই যে ব্যঞ্জনালোপ, এই জিনিসগুলো, এই ছোট ছোট ব্যাপারগুলো প্রত্যেকে একটু খেয়াল রাখবেন। মধ্য ব্যঞ্জন লোপে কি হচ্ছে? মধ্য ব্যঞ্জন লোপে আমরা দেখছি যে মাঝখানে যদি কোনো ব্যঞ্জন থাকে সেটা লোপ পাচ্ছে, যেমন সখী থেকে সই, মানে সখী থেকে সহি থেকে সই এসছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মধ্য ব্যঞ্জন লোপে আমরা দেখছি যে এই যে সখী থেকে সই, খটা শুধু উড়ে গেছে, ঠিক আছে। তাছাড়াও আমরা পাবো তহবিল থেকে তবিল। তবিল মানে তহবিলকে, এটা মানে তহবিলের এটা একটা মানে দ্রুত উচ্চারণের কারণে ঘটে, তবিল উচ্চারণ করে অনেকে। তো এই যে মাঝখানে যে হ, এটাকে কিন্তু আমি মানে বললাম বটে, এটা মধ্য ব্যঞ্জন লোপও বলে, আবার এটাকে হ লোপও বলা হয়, ঠিক আছে। এটাকে কিন্তু হ লোপও বলা হয়, যেমন শিয়ালদহ থেকে শিয়ালদা, মালদহ থেকে মালদা, এইগুলোকে কিন্তু হ লোপ হিসেবে দেখা হয়, মানে হ ধ্বনিটাকে আলাদা ধ্বনি হিসেবে হ লোপ হিসেবে মানে বিবেচনা করা হয়। তো সেক্ষেত্রে মানে আশা করি এইভাবে অপশন দেবে না যে মধ্যব্যঞ্জন লোপ হয়েছে না হ লোপ হয়েছে লেখো। যদি মধ্যব্যঞ্জন লোপের জায়গাতে বা অন্তব্যঞ্জন লোপের জায়গাতে কোথাও হ লোপ লেখা থাকে তাহলে কিন্তু সেই জায়গাটাকে একটু খেয়াল রাখবেন, এগুলোকে হ লোপও বলা হয়। আচ্ছা, শেষ অবধি আমরা পাচ্ছি অন্তব্যঞ্জন লোপ, যখন শেষে থাকা ব্যঞ্জন লোপ পাচ্ছে, যেমন কুটুম্ব থেকে কুটুম, আল্লাহ থেকে আল্লাহ, এই যে যেটা বললাম শিয়ালদহ থেকে শিয়ালদা, মালদহ থেকে মালদা, এগুলোকে বলা হয় হ লোপ। এই অন্তব্যঞ্জন লোপকে অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমাক্ষর লোপ, একটা হচ্ছে সমবর্ণ লোপ। সমাক্ষর লোপ কিরকম? যেমন হচ্ছে যে এই যে পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনির মধ্যে যখন একটা লোপ পেয়ে যায় তখন তাকে বলা হয় সমাক্ষর লোপ। যেমন মেজদিদি থেকে মেজদি, বরদিদি থেকে বরদি, বৌদিদি থেকে বৌদি, ঠিক আছে। আচ্ছা, আর যখন আমরা দেখবো যে শব্দের মধ্যে পাশাপাশি দুটি সমবর্ণ, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় না, বানানে লোপ পায় কিন্তু উচ্চারণে ঠিকই থাকে, তখন তাকে বলা হয় সমবর্ণ লোপ। কৃষ্ণনগরকে আমরা মানে অনেক ক্ষেত্রে উচ্চারণের সময় কৃষ্ণগর বলি, ঠিক আছে, কৃষ্ণনগরই বলে কিন্তু অনেকে ভুল উচ্চারণে কৃষ্ণগর বলে থাকে। আচ্ছা, আর কিছু এখানে তো লোপের ব্যাপারে আর কিছু বলা নেই, এক্ষেত্রে লোপ শেষ। আচ্ছা, অভিশ্রুতি অপিনিহিতে আমি পরে পড়াবো, অভিশ্রুতি অপিনিহিতে এই মুহূর্তে বলছি না। স্বরসঙ্গতি সমীভবন, এইগুলো ধ্বনির রূপান্তরের মধ্যে পড়ছে, ঠিক আছে। স্বরসঙ্গতি সমীভবন দুটোই, এবং এই যে সঙ্গতি সমীভবন এই ধরনের যে শব্দগুলো, এই শব্দগুলোকে একটু চিনে রাখুন। সঙ্গতি কথাটাকে কখন ব্যবহার করা হয় বলুন তো? এই যে সঙ্গতি ছেড়ে দিন, সঙ্গ শব্দটাকে ধরুন, সঙ্গ শব্দটা কিসের জন্য ব্যবহার করা হয় বলুন তো? যখন কোনো দুটো জিনিস একসঙ্গে থাকে বা দুটোর মধ্যে কোনো মিল থাকে,
তাই না? বা সমীভবনের মধ্যে আপনি শুধু যদি সম শব্দটাকে ধরেন, দুটো জিনিস সমান হয়ে যাচ্ছে, ব্যাস এইটুকু মানে শব্দের মধ্যেকার এইটুকু কি ওয়ার্ডটুকু বা কি পয়েন্টটুকুকে যদি মনে রাখেন, তাহলেই স্বরসঙ্গতি সমীভবন মনে রাখতে আর কোনোদিন কোনো অসুবিধা হবে না বলেই আমার মনে হয়। মানে এই জিনিসগুলো না আমি নিজে কোনোদিন কোথাও শিখিনি এবং নিজে মনে রাখতে পারিনি, এবং দীর্ঘদিন ভুল করার পরে আমি নিজেকে এই ধরনের ট্রিক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এবং এখনো ক্লাসে বোঝাই। তো সেক্ষেত্রে আমি দেখি যে বাচ্চারা একটু কম ভুল করছে, তো আমি সেই ক্ষেত্রে এই ধরনের কথাগুলো বলছি। এবার ব্যাপারটা এরকম না যে ব্যাপারটা আপনাদেরকে এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তো মানে আমার এইভাবে মানে আমি এইভাবে মনে রেখে অভ্যস্ত হয়ে গেছি, সেই কারণে আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে? তো স্বরসঙ্গতি কি হয়, শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি স্বতন্ত্র স্বরধ্বনি বা দুটি আলাদা স্বরধ্বনি যদি একে অন্যের প্রভাবে পরিবর্তিত হয় দিয়ে সমধ্বনি কিংবা একই রকম ধ্বনিতে রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় স্বরসঙ্গতি। সঙ্গতি কথাটা শুধু স্বরের সঙ্গেই যায়, সমীভবন কথাটা শুধু ব্যঞ্জনের সঙ্গেই যায়, ঠিক আছে? আচ্ছা, এই স্বরসঙ্গতি 3 প্রকার। লাস্টের মধ্যগত স্বরসঙ্গতি আলাদা করে মনে রাখার কিচ্ছু নেই, আমি বলছি আলাদা করে মনে রাখার কিচ্ছু নেই। মধ্যগত স্বরসঙ্গতিকে আলাদাভাবে মান্যতা দেওয়া এই মুহূর্তে হয় না। প্রগত পরাগত এই দুটো অনেকের ক্ষেত্রে ভীষণ ঘেটে যায়, কোনটা প্রগত কোনটা পরাগত ঘেটে যায়। আর একটা জিনিস মনে রাখবেন, প্রো কথাটা সব সময় মানে মানে ইংরেজিতেও প্রো বলছি, বাংলাতেও প্রো বলছি, প্রো কথাটা সবসময় এগিয়ে থাকার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, ঠিক আছে? এই প্রগত স্বরসঙ্গতি মানেই হচ্ছে প্রগত, পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি চেঞ্জ হওয়া। যদি কারোর প্রো মনে রাখতে অসুবিধা হয়, তাহলে পরাগতর মধ্যে দেখুন একটা পর শব্দ আছে, এই পর শব্দটা দিয়ে মনে রাখতে পারেন যে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি যখন চেঞ্জ হচ্ছে, যখন পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি চেঞ্জ হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি চেঞ্জ হচ্ছে, তখন তাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি কিরকম, সুপারি থেকে সুপুরি, কোন ধ্বনিটা চেঞ্জ হলো বলুন তো? পূর্ববর্তী উ ধ্বনির প্রভাবে পরবর্তী আ ধ্বনিটা চেঞ্জ হয়ে একই ধ্বনি উতে পরিণত হয়েছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। দাঁড়ান, প্রগত স্বরসঙ্গতির আরো কিছু উদাহরণ পাবো, যেরকম হচ্ছে যে দিশা থেকে দিশে, এখানে কিন্তু আমরা বলছি না যে একই ধরনের স্বরধ্বনিতে রূপান্তরিত হচ্ছে, কাছাকাছি স্বরধ্বনিতেও রূপান্তরিত হতে পারে। কি হচ্ছে দিশা থেকে দিশেতে, সামনের ই স্বরধ্বনির প্রভাবে পরের আ স্বরধ্বনি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে এ স্বরধ্বনিতে পরিণত হচ্ছে। এই ধরনের পরিবর্তনগুলো যখনই দেখবেন না, মানে আমি এই কথাটা আবার একটা বলছি, স্বরধ্বনি চেঞ্জ হয়ে যাচ্ছে, যে দিশা থেকে দিশে, কুলা থেকে কুলো, বা হচ্ছে যে মুঠা থেকে মুঠো, দুটি থেকে দুটো, মিথ্যা থেকে মিথ্যে, ঠিক আছে? এই যে যখন দেখবেন যে দুটো ধ্বনি কাছাকাছি একই এবং জাস্ট একটা স্বরধ্বনি চেঞ্জ হয়েছে, তখন যদি আপনি মনে রাখতে নাও পারেন, শুধুমাত্র এটুকু ভেবে চলবেন অপশনে থাকা বাকি আর যাই থাক এটা স্বরসঙ্গতি হবে, ব্যাস, ঠিক আছে? স্বরধ্বনি চেঞ্জ মানেই এটা স্বরসঙ্গতি হয়, মানে 99% অফ দ্য কেসে স্বরসঙ্গতি হয়। এবার পরীক্ষায় অন্য কিছু হলে তখন আপনি বলবেন না যে আপনি বলেছিলেন স্বরসঙ্গতিই হয়, তার মানে এটা কোনো কিছুকে বলে দেবেন না এটাই হয়। 99% অফ কেসে এটাই হয়, বেশিরভাগ কেসে স্বরধ্বনি চেঞ্জ মানেই স্বরসঙ্গতি হয়, ঠিক আছে? সেটা যদি সামনের স্বরধ্বনি বা পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি চেঞ্জ হয়, প্রগত স্বরসঙ্গতি। যদি পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ হয়, তাহলে পরাগত স্বরসঙ্গতি। যেমন হচ্ছে যে দেশি থেকে দিশি, ফিরা থেকে ফেরা, উপর থেকে ওপর, শিয়াল থেকে শেয়াল, এই ধরনের স্বরসঙ্গতি। পারস্পরিক বা অনন্য স্বরসঙ্গতি কাকে বলছে? যে ধরনের স্বরসঙ্গতিতে দুটি স্বরধ্বনি দুটোর প্রভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন যদু থেকে যদু, তারপর হচ্ছে কেনে থেকে কিনি, খোকা থেকে খুকু, এই ধরনের শব্দগুলিকে বলা হয় অনন্য স্বরসঙ্গতি। খুব একটা বেশি উদাহরণ দেয় না এগুলো, ঠিক আছে? মেনলি লোপ এইসবেরই বেশি উদাহরণ দেওয়া হয়। স্বরের অসঙ্গতি, স্বরসঙ্গতিতে আমরা কি দেখছি, দুটো পাশাপাশি অবস্থিত আলাদা আলাদা স্বরধ্বনি একই স্বরধ্বনিতে রূপান্তরিত হচ্ছে বা কাছাকাছি স্বরধ্বনিতে রূপান্তরিত হচ্ছে, সেটাকে আমরা বলছি সঙ্গতি ঘটছে, একসঙ্গে আসছে। এবার আমি বলছি অসঙ্গতি ঘটছে। আমি প্রথমেই বলছি অ শব্দটা যেখানেই দেখবেন সেখানেই জানবেন যে কোথাও একটা ভাগ হচ্ছে, আলাদা হচ্ছে, অ আ দুটোই, ঠিক আছে? না আতে আসে, সরি আতে আসে, অতে ভাগ হয়, মানে অতে সবসময় মানে কি বলবো বিয়োজনের কাজগুলো হচ্ছে যে অ এর দ্বারা হয়, যেমন মানে অকাজ, তারপর হচ্ছে যে কি বলবো অমিল,
এই ধরনের শব্দগুলো, অসঙ্গতি, এই যে মানে সঙ্গতি না থাকা, মিল না থাকা, এই ধরনের যে কাজগুলো, ঠিক আছে। এই অ আর আ উপসর্গের এটাও একটা কিন্তু মানে মাথায় রাখার জিনিস, উপসর্গের মানেও জিজ্ঞেস করতে পারে, মানে প্রশ্ন যে কত রকম ভাবে হতে পারে এবং কত রকম জায়গা, ছোট ছোট জায়গা যেখান থেকে জানতে পারবেন না সেখান থেকেই আগে একটা নোট করে নেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে কোনো বই দেখে বা কিছু দেখে, বই না পেলে গুগল দেখে, যে কোনো রকমেই হোক একটুখানি সেটাকে সার্টিফাই করে নেওয়ার চেষ্টা করবেন যে তিনি ব্যাপারটা ঠিক বলেছেন কিনা। হতেই পারে যে তিনি হয়তো অন্য কোনো জায়গা থেকে দেখে এসেছেন বা শিখেছেন বা বলেছেন, তার হয়তো কোনো একটা জায়গায় মানে ব্যাকরণের ব্যাপারটা কি হয়, সামান্য একটা দুটো শব্দ চয়নের জন্য পুরো জিনিসটার মানে বদলে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে আমি বলছি মানে বেদ উপনিষদ থেকে দেখে বলছি এরকম নয়, আমিও কিছু বই দেখে শিখেছি, বই দেখে পড়েছি বা পড়ছি, এখনো শিখছি। তো সেক্ষেত্রে যদি কারোর কোনো বিষয়ে কোনো ডাউট থাকে তিনি একটু দেখে নেবেন, এবং যদি মনে হয় কোনো জায়গা আমার বলতে ভুল হয়েছে আমি তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং সেটা পরবর্তীতে অবশ্যই সেটা ক্লাসে এসে একটু জানাবেন যে এই জায়গাটা আমি এই বইয়ে এরকম পড়েছি, ব্যাপারটা ঠিক কি, ঠিক আছে। আচ্ছা, স্বরের অসঙ্গতিতে কি দেখবো, পাশাপাশি অবস্থিত দুটি একই স্বরধ্বনি পৃথক হয়ে যাচ্ছে, মানে ছিল সঙ্গতি তাকে আবার অসঙ্গতি করে দেওয়া হলো, কাকা থেকে কাকু, মামা থেকে মামু, আব্বা থেকে আব্বু, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। একই স্বরধ্বনি আ আর আ দুটো পাশাপাশি আসছে, তখন থেকে এখান থেকে আমরা যখন কাকুতে পাচ্ছি তখন দেখছি আ আর উ স্বরধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। এইবার আমরা পাবো ক্ষতিপূরক দীর্ঘিভবন, তো আমি একটু এখন পড়াবো না, ক্ষতিপূরক দীর্ঘিভবন অভিশ্রুতির সাথে পড়াবো, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন যাতে আমি না ভুলে যাই, অভিশ্রুতির অপিনিহিত অভিশ্রুতির সাথে এটা পড়ানো দরকার, নাহলে বুঝবেন না। আচ্ছা, সমীভবনে কি হচ্ছে, সমীভবনে 3 প্রকার, একই সেম জিনিস, শুধু যেটা ব্যঞ্জন স্বরধ্বনির ক্ষেত্রে ঘটলে এটা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে ঘটবে, একই রকম ব্যাপার। প্রগত সমীভবন, যদি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জন ধ্বনি চেঞ্জ হয় তখন তাকে, আচ্ছা মানে স্বরসঙ্গতি যেহেতু বলছি, এটাকে কিন্তু ব্যঞ্জন সঙ্গতিও বলা যায়, তো ব্যঞ্জন সঙ্গতির খুব একটা বেশি শব্দটার প্রচলন নেই বলে এটাকে ব্যঞ্জন সঙ্গতি না বলে সমীভবন বলা হয়, ঠিক আছে। তো পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যদি পরবর্তী ব্যঞ্জন ধ্বনি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা প্রগত সমীভবন, ঠিক তাই পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ হলে পরাগত সমীভবন, আর যদি দুটোর প্রভাবেই দুটো চেঞ্জ হয় তাহলে সেটাকে বলা হয় কি, অনন্য সমীভবন। আচ্ছা, প্রথমেই আমরা বলি যে কি যেন বলে, প্রগত সমীভবন কোনগুলো হচ্ছে, যেমন চন্দন থেকে চন্দন, তারপর হচ্ছে এখানে যেটা লেখা আছে পদ্ম থেকে পদ্ম, মানে প দয় দয় উচ্চারণ করছি, কি হচ্ছে দয়ের প্রভাবে ম চেঞ্জ হয়ে দয়ে দয়েতে পরিণত হচ্ছে, চন্দনে কি হচ্ছে নয়ের প্রভাবে দ পরিবর্তিত হয়ে দুটো নতে পরিণত হচ্ছে, তারপরে হচ্ছে যে সূত্র থেকে সূত্র, এই যে আমরা ইয়েতে পাচ্ছি কিসে বলো, মধ্য মধ্য বাংলাতে পাচ্ছি সূত্র পিটক, তারপর হচ্ছে ধর্ম থেকে ধম্ম যখন আমরা পাচ্ছি, রয়ের প্রভাবে ম পরিবর্তিত হয়ে দুটোই ম, সরি এটা ময়ের প্রভাবে র পরিবর্তিত হচ্ছে, এটা পরাগত সমীভবন, কিন্তু সমীভবন আসছে আর কি, আমি এটাই বলতে চাইছি। বা সূত্র থেকে সূত্র যখন পাচ্ছি তয়ের প্রভাবে র পরিবর্তিত হয়ে দুটোই ততে পরিণত হচ্ছে, এই ধরনের শব্দগুলো মেইনলি আমরা পাচ্ছি মধ্য বাংলাতে, মধ্য বাংলাতে। আচ্ছা, আমরা লাস্ট পড়ছি অনন্য সমীভবন। অনন্য সমীভবনের ক্ষেত্রে আমরা কি দেখব, যখন দেখব পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি একই ব্যঞ্জন ধ্বনি আলাদা ব্যঞ্জন ধ্বনি একই ব্যঞ্জন ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে বা কাছাকাছি ব্যঞ্জন ধ্বনিতেও হতে পারে, সেটাকেই বলা হচ্ছে অনন্য সমীভবন। যেমন কি উৎ যুক্ত শ্বাস, মানে যখন যুক্ত করছি আর কি, উৎ আর শ্বাস একসাথে যখন উচ্চারণ হচ্ছে তখন বলছি উচ্ছ্বাস, বৎসর থেকে বলছি বৎসর, মৎস্য থেকে বলছি মৎস্য, তারপরে হচ্ছে কুৎসা থেকে বলছি কেচ্ছা, ঠিক আছে। এই ধরনের যে শব্দগুলো এইগুলোকে বলা হচ্ছে অনন্য সমীভবন। অনন্যর আরেকটা নামই হচ্ছে পারস্পরিক, প্রত্যেকে মনে রাখবেন অনন্য জিনিসটার মানে হচ্ছে দুজনে দুজনের প্রভাবে যখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। বেশ, এরপর আমরা পাচ্ছি বিষমী ভবন, ঠিক এর আগেরটাতে যেরকম পেলাম স্বরের অসঙ্গতি, ঠিক এখানেই পাবো বিষমী ভবন। বিষমী ভবনে আমরা কি দেখবো, বিষমী ভবনে আমরা দেখবো যে পাশাপাশি অবস্থিত দুটি সমব্যঞ্জন আলাদা ব্যঞ্জন ধ্বনিতে রূপান্তরিত হয়ে লাল থেকে নাল, এটাকে খুব বেশি যে মানে উদাহরণ হিসেবে দেখা হয় এরকম কোনো মানে নেই, তবে বিষমী ভবনটা মানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। লাল থেকে নাল, তারপরে হচ্ছে যে ওই কি যেন বলে চুচুড়া থেকে চিনসুড়া, শরীর থেকে শরীর, এই ধরনের যে শব্দগুলো এগুলোকে বলা হয় বিষমী ভবন। এরপর আমরা পাবো ঘোষী ভবন আর অঘোষী ভবন।
মানে এখানে যত বড় লেখা রয়েছে তত বড় এত কিছু মনে রাখার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই। মানে শুধুমাত্র এটুকু মনে রাখো, কোন সঘোষ ধ্বনির প্রভাবে যদি অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে পরিণত হয় তাকে বলা হয় ঘোষীভবন। যেমন হচ্ছে যে কাক থেকে কাগ, কাক থেকে কাগ। আমি প্রথমে কি বললাম, বর্গের প্রথম ব্যঞ্জন হচ্ছে অঘোষ ব্যঞ্জন, আর তৃতীয় চতুর্থ পঞ্চম, প্রথম দ্বিতীয় হচ্ছে যে অঘোষ ব্যঞ্জন, আর তৃতীয় চতুর্থ পঞ্চম হচ্ছে ঘোষ ব্যঞ্জন বা সঘোষ ব্যঞ্জন। তাহলে সঘোষ ব্যঞ্জনের প্রভাবে কি হচ্ছে যে অঘোষ ব্যঞ্জনটা সঘোষ ব্যঞ্জনে পরিণত হচ্ছে। আবার অঘোষী ভবনে কি হচ্ছে, অঘোষী ভবনে ঠিক তার উল্টো হচ্ছে, যে ঘোষ ব্যঞ্জনটা অঘোষ ব্যঞ্জনে পরিণত হচ্ছে। যেমন ছাদ থেকে ছাদ, মানে দটা দেখছি ত বর্গের তৃতীয় ব্যঞ্জন, তো তৃতীয় ব্যঞ্জনটা যখন প্রথম ব্যঞ্জনে রূপান্তরিত হচ্ছে, অঘোষ ব্যঞ্জনে রূপান্তরিত হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে অঘোষী ভবন। আচ্ছা, এরপর আমরা দুটো জিনিস পাবো, সেটা হচ্ছে যে এখানে আমি জানি না লেখা আছে কিনা, বাবারে একটু বেশি লেখা রয়েছে, দরকার নেই। জিনিসগুলোকে যদি সহজভাবে মনে রাখতে পারো তাহলেই জানবে জিনিসগুলো সহজ হবে। যত জিনিস জটিল করতে যাবে, যত কঠিন কঠিন সংজ্ঞা পড়তে যাবে, তত দেখবে জিনিসগুলো কেমন ঘেটে ঘেটে ঘ হয়ে যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না তেমন। ঠিক আছে? আচ্ছা, আর কিছু জিনিস হয় যেগুলোকে ইচ্ছাকৃত ব্যাকরণ বইতে লেখা হয়, কারণ মানে সেগুলো আর কি জেনে রাখার প্রয়োজন, কিন্তু সেইভাবে পরীক্ষায় তেমন ভাবে আসে না। ঠিক আছে? পরীক্ষায় আসে ঠিক যেগুলো ঘোরালো পেঁচালো জিনিস, সেইগুলো। তো সেই ক্ষেত্রে আমরা আর দুটো জিনিস দেখবো, মহাপ্রাণী ভবন, অল্পপ্রাণী ভবন। যখন কোনো অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি মহাপ্রাণী, মানে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে মহাপ্রাণী ভবন। ঠিক তার উল্টোটা, মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে অল্পপ্রাণী ভবন। যেমন কি মহাপ্রাণী ভবনে আমরা কি পাবো, স্তম্ভ থেকে থাম। এই যে স্তম্ভ থেকে ছিল ত ধ্বনি ছিল, আগে তো তটা উঠেই গেছে আর কি, তো মানে শটা আর কি উঠেই গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে পেয়েছিলাম আদি ব্যঞ্জন লোপের উদাহরণ হিসেবে। স্তম্ভ থেকে থাম, ত ধ্বনিটা দীর্ঘী ভবন হয়ে বা মহাপ্রাণী ভবন হয়ে থ ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। অল্প প্রাণী ভবনে আমরা কি পাবো, ভাই থেকে বাই, মানে বাই উচ্চারণটা না কোথায় পাই জানো আমরা, বাই উচ্চারণটা আমরা পাই বাংলাদেশের উচ্চারণে। হ্যাঁ, আমরা এখানে ভাইয়ের মায়ের এত স্নেহ বলি, কিন্তু বাংলাদেশের বেশ কিছু প্রান্তিক অঞ্চলের উচ্চারণে ভাইকে বাই হিসেবে উচ্চারণ করা হয়। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি যে মহাপ্রাণ ব্যঞ্জন অল্পপ্রাণ ব্যঞ্জনে পরিণত হয়েছে। আচ্ছা, আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাসিক্যী ভবন। নাসিক্যী ভবনটা দেয় যে কোনো নাসিক্য ব্যঞ্জনধ্বনি যদি ক্ষীণ হতে হতে লোপ পায় এবং তার প্রভাবে মানে একটা ব্যঞ্জনধ্বনি লোপ পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তো তাহলে আরেকটা ব্যঞ্জনধ্বনি দিয়ে তাকে পোষাতে হবে, মানে আরেকটা কিছু দিয়ে তাকে পোষাতে হবে। তো সেই ক্ষেত্রে নাসিক্য ব্যঞ্জনধ্বনিটা কি হয়, ব্যঞ্জনধ্বনির উচ্চারণ ক্ষীণ হতে হতে লোপ পায় এবং সেইটার ক্ষতিপূরণ করার জন্য পূর্ববর্তী যে স্বরধ্বনি মানে পূর্ববর্তী যে ব্যঞ্জন থাকে বা স্বরধ্বনি থাকে সেইখানে হচ্ছে যে মানে সেই স্বরটা দীর্ঘ হয়ে যায়। তো সেই স্বরটা দীর্ঘ হয়ে সেই নাসিক্য ব্যঞ্জনটা চন্দ্রবিন্দু হিসেবে মানে আনুনাসিক হিসেবে আর কি, এটাকে এই প্রক্রিয়াটাকে আনুনাসিক প্রক্রিয়া বলা হয়। তো সেই ব্যঞ্জন ধ্বনিটা আনুনাসিক প্রক্রিয়া হিসেবে সেই ব্যঞ্জনের মাথায় গিয়ে বসে, এইটাকেই বলা হয় নাসিক্য ভবন। ঠিক আছে? যেমন বন্ধ থেকে বাঁধ, চন্দ্র থেকে চাঁদ, বংশ থেকে বাঁশ, এই ধরনের শব্দগুলো হচ্ছে নাসিক্য ভবনের উদাহরণ। এরপর আমরা শেষ করব অপিনীতি এবং তার সাথে ক্ষতিপূরক দীর্ঘী ভবন দিয়ে। অপিনীতি ও বিশ্রুতি আমি এই মুহূর্তে লিখতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত, স্লেট পেন্সিল নেই। অপিনীতি হচ্ছে মেইনলি উত্তরবঙ্গের বরেন্দ্রী, এই বঙ্গালী উপভাষা মানে মেইনলি বাংলাদেশের ভাষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অপিনিহিতি। মধ্য স্বরাগমটা কেন খুলে রাখলাম, মাঝখানে কোনো স্বরধ্বনি এসে যুক্ত হচ্ছে মানেই সেটা মধ্য স্বরাগম নয়। মধ্য স্বরাগমে কি করতে হবে, মধ্য স্বরাগমে দেখতে হবে যে মাঝখানে যে ব্যঞ্জন ধ্বনিটা ছিল সেইটা ভেঙে স্বরধ্বনিটা আসছে কিনা। ঠিক আছে? সেইটা ভেঙে যদি স্বরধ্বনিটা না আসে এবং সেই স্বরধ্বনি যদি অবধারিতভাবে ই এবং উ ধ্বনি হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই অপিনিহিতি হয়। অপিনিহিতি কি, শব্দের মধ্যে অবস্থিত ই কিংবা উ ধ্বনি, মানে শব্দের শেষে অবস্থিত ই কিংবা উ ধ্বনি, কিংবা শব্দে যদি মানে অবস্থান নাও করে ই কিংবা উ ধ্বনি, শব্দের মাঝখানে এসে যে উচ্চারণ হওয়ার প্রক্রিয়া তাকেই বলা হয় অপিনিহিতি। বাংলাদেশের যারা
কন্টেন্ট দেখো, নাটক দেখো, তারা মানে যারা আঞ্চলিক ভাষা নিয়ে আর কি যাদের পড়াশোনা আছে কিছুটা, তারা আর কি বুঝতে পারবে বাংলাদেশের ভাষা কিরকম হয়। আইজকে যাবো না, কালকে যাবো, কাইল দেখা যাবে গিয়া, হ্যাঁ, বা দেখা যাউক কাল হয় কিনা, দেখা যাউক কাল হয় কি না। এই যে কথাটা বললাম আমি, এই যাউক কথাটা এসছে যাক থেকে, এটা তো বোঝা যাচ্ছে যে আমরা বাংলা ভাষায় কি বলি, দেখা যাক কালকে হয় কিনা, তাই তো। এটাকে যখন বলছি দেখা যাউক কালকে হয় কিনা, তখন আমরা দেখছি যা এবং কয়ের মাঝখানে একটা উ ধ্বনি এসে যুক্ত হচ্ছে। এই উ ধ্বনি বা ই ধ্বনি এসে যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে যে অপিনিহিতি। যে এখানে যে উদাহরণটা লেখা আছে, দ্বিতীয় লাইনে দেখো লেখা আছে সত্য থেকে শৈত্য। তুমি শৈত্য কইছো, কইছো, ঠিক আছে, এই যে কইছো এই ধরনের কথাগুলো, বা শৈত্য বলছো, এই যে শৈত্য আলাদা করে কিন্তু এখানে ই ধ্বনি ছিল। সত্যি থেকে শৈত্য থেকে সত্য এসছে, ঠিক আছে, এইটা আমি বলে রাখি। তো এই যে প্রক্রিয়াটা শব্দের মধ্যে, শব্দের শেষে অবস্থিত ই কিংবা উধ্বনি, বা যদি ই বা উধ্বনি নাও থাকে সেটাকে শব্দের মধ্যে এনে বা শব্দের মানে সেই মানে আগে এনে উচ্চারণ করবার প্রবণতাটাকে অপিনিহিতির প্রবণতা বলা হয়। যেমন কি কালি থেকে কাইল, আজি থেকে আইজ, এই ধরনের যে শব্দগুলো, অফ বাপরে মাথাতেই আসছে না আর বাকি উদাহরণগুলো। সাধু থেকে সাউদ, তারপরে হচ্ছে একটু আগে কি বললেন যে যাক থেকে যাউক, এই ধরনের যে শব্দগুলো, এইগুলোকে বলা হয় অপিনিহিতি। অপিনিহিতির ঠিক পরেরটাই হচ্ছে অভিশ্রুতি, যে জায়গাটাতে আমরা দেখব যে ধ্বনি পরিবর্তনের প্রভাবে মাঝখানে অবস্থিত যে মানে ই কিংবা উ ধ্বনি সেটা লোপ পাচ্ছে, এবং তার মানে আশেপাশে যে দুটো ব্যঞ্জন ধ্বনি থাকছে সেই দুটো ব্যঞ্জন ধ্বনি একে অপরের সাথে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে যোগ হয়ে যাচ্ছে, তাতে কিছু পরিবর্তন ঘটিয়ে সেইটাকেই বলা হচ্ছে অভিশ্রুতি স্তর, যেটা আমরা চলিত বাংলায় বা আধুনিক বাংলায় পেয়ে থাকি। যেমন কালি থেকে কাইল হচ্ছে, তার মানে তার পরের স্তরটা কিন্তু অভিশ্রুতি। কাল, কালি থেকে কাইল থেকে কাল, কি বাদ হলো, মাঝখানে ই ধ্বনিটা বাদ হয়ে গেল। এই যে আধুনিক বাংলা এসে আমরা অপিনিহিতির মাঝখানে ই ধ্বনিটা বাদ দিয়ে দিলাম, এই স্তরটাকে বলা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতিতে একটা জিনিস একদম মন্ত্রের মতো মাথায় ঢুকিয়ে নেবে, সেটা হচ্ছে এই যে অপিনিহিতির ফলে শব্দের মধ্যস্থিত ই কিংবা উ ধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে আসবার পর সন্নিহিত স্বরধ্বনির দ্বারা প্রভাবিত হয়ে তাকে প্রভাবিত করে পরস্পরের প্রভাবে প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়, সেইটাকেই অভিশ্রুতি বলা হয়। প্রচন্ড বানান ভুল। আচ্ছা, তো এইখানে যে উদাহরণটা দেওয়া আছে, বাবারে এত বানান ভুল। লাস্টের লাইনে দেখো উদাহরণটা দেওয়া আছে, প্রথম উদাহরণটাতে হবে বাক্যি, প্রথম উদাহরণটাতে হবে বাক্যি থেকে বাক্য থেকে বাক্য, ঠিক আছে, বাক্যি থেকে বাক্য অপিনিহিতি, বাক্যি থেকে বাক্য থেকে বাক্য হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি মানে তার তিনটে স্তর থাকবে থাকবে থাকবে, থাকতে বাধ্য, ঠিক আছে। আচ্ছা, অপিনিহিতি অভিশ্রুতি যদি বোঝা হয়ে থাকে তাহলে আমি একটু ক্ষতিপূরক দীর্ঘীভবনটা বোঝাই, ঠিক আছে। এই যে এখানে তুমি দেখছো আজি থেকে আইজ থেকে আজ, তাই এসছে তো, আজি থেকে আইজ থেকে আজ, তাই এসছে। এখানে আমরা স্পষ্ট অপিনিহিতি দেখতে পাচ্ছি, অপিনিহিতির পরের স্তর হিসেবে এটাকে আমরা অভিশ্রুতি বলছি। একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখবে, যতক্ষণ না তুমি অপিনিহিতি দেখাচ্ছ, অপিনিহিতি মানে কি, অবধারিত ভাবে তার সামনে একটা ই কিংবা উ ধ্বনি এসে যোগ হতে হবে, তাই তো, এটা হচ্ছে অপিনিহিতির প্রাথমিক শর্ত এবং একমাত্র শর্ত। এই যে ই কিংবা উ ধ্বনি যদি তুমি না দেখাও, তাহলে যদি সেই শব্দের ধ্বনি পরিবর্তনের তিনটে স্তর হয়, তুমি চট করে সেই শব্দটাকে কিন্তু অভিশ্রুতি হিসেবে লাগিয়ে দিতে পারো না। আমি কি কারণে এটা বললাম, আজি থেকে আইজ থেকে আজ যখন হচ্ছে তখন আমরা দেখব এটা অভিশ্রুতির উদাহরণ, কিন্তু আমরা আজ শব্দটাকে আরো একভাবে পাই, সেটা হচ্ছে অদ্য, সংস্কৃত অদ্য থেকে তদ্ভব অজ্জ, অবর্গের জয়ে জয়ে অজ্জ থেকে আজ। এই জিনিসটা কি কারোর মাথায় ঢুকলো? আমি এই মুহূর্তে লিখতে পারছি না বলে আমি দেখাতে পারছি না, এখানে জানি না লেখা আছে, খুব কম লেখা আছে, যাই হোক তাও আমি বোঝাচ্ছি, কম লেখাটা থেকেই বোঝাচ্ছি। আজি থেকে আইজ থেকে আজটাই আমার দরকার ছিল, সেই কারণে তোমাদেরকে দেখালাম।
আজি থেকে আইজ থেকে আজ অপিনিহিতি ছিল বলে অভিশ্রুতি লিখবো। অদ্য থেকে অজ্জ, অদয়ে জফলা, অদ্য থেকে অজ্জ, অবর্গের জয়ে জয়ে যখন হচ্ছে তখন এটা অবধারিত সমীভবন হচ্ছে, কারণ দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি একই ব্যঞ্জন ধ্বনিতে রূপান্তরিত হলো। এই যখন একই ব্যঞ্জন ধ্বনিতে রূপান্তরিত হলো, অজ্জ থেকে যখন আজ পাচ্ছি, তখন আমরা কি দেখব, শেষের দুটো ব্যঞ্জন একই ব্যঞ্জন হওয়ার কারণে লোপ পাচ্ছে এবং সেই ক্ষতিটা পূরণ করবার জন্য পূর্ববর্তী স্বরধ্বনি দীর্ঘ হচ্ছে। এইটাকে বলা হয় ক্ষতিপূরক বা পরিপূরক দীর্ঘীভবন। এইটাকে বলা হয় ক্ষতিপূরক বা পরিপূরক দীর্ঘীভবন। বোঝা গেছে? যদি তোমরা লেখো আজি থেকে আইজ থেকে আজ অভিশ্রুতি, অদ্য থেকে অজ্জ থেকে আজ ক্ষতিপূরক দীর্ঘীভবন, দুটোর মানে বা দুটোর পার্থক্য ক্লিয়ার হচ্ছে। এখানে যেরকম লেখা আছে সত্য থেকে সাত, এটা না এইভাবে ক্ষতিপূরক দীর্ঘীভবন দেখায় না। সপ্ত, সপয়তয় সপ্ত থেকে সত্য সমীভবন হচ্ছে। এবং একটা জিনিস, এই জিনিসটাও খুব দেয়, এই জিনিসটা আর একটা জিনিস মাথায় রাখবে, ক্ষতিপূরক দীর্ঘীভবন হওয়া মানে অভিশ্রুতি হওয়ার জন্য যেমন অপিনিহিতি হওয়া প্রয়োজন, ক্ষতিপূরক দীর্ঘীভবন হওয়ার জন্য সমীভবন হওয়া প্রয়োজন। ঠিক আছে? সমীভবন ছাড়া ক্ষতিপূরক দীর্ঘীভবন হয় না। অদ্য থেকে অজ্জ যদি না হতো তাহলে জটা লোপই বা পেত কোথায়, আমরা ক্ষতিটা পূরণই বা করতাম কোথায়? সপ্ত থেকে যদি সত্য না হতো তাহলে আমরা সাত পেতাম কি করে? কর্ম থেকে কম্ম যদি না হতো তাহলে কাম পেতাম না। ধর্ম থেকে ধম্ম যদি না হতো তাহলে ধাম পেতাম না। এই জিনিসটা মাথায় রাখবে। ক্ষতিপূরক দীর্ঘীভবন হওয়ার জন্য সমীভবন প্রয়োজন, অভিশ্রুতি হওয়ার জন্য অপিনিহিতি প্রয়োজন। এইগুলো হলো স্তর বিভাজন। ধ্বনি পরিবর্তনের এই ছোট ছোট জায়গাগুলো যদি মাথায় রাখো তাহলে আশা করি ধ্বনি পরিবর্তনে আর কিছু অসুবিধে হবে না। ঠিক আছে? আচ্ছা, ধ্বনি পরিবর্তনের এইটুকু অবধি আমার বলার ছিল। এরপরে আরো বেশ কিছু ছোটখাটো জিনিস থেকে যায়, আমি বলছি না এরপর আর ধ্বনি পরিবর্তনের কিছু বাকি নেই, একদম সমস্ত পেরে যাবে, দারুণ পেরে যাবে এটা বলছি না, কিন্তু যদি থাকে সেগুলোকে একটু পড়ে নেবে বা একটু দেখে নেবে। সব সময় সবকিছু যে ক্লাসে এসে বলে দেওয়াটা সম্ভব সেটাও আমার পক্ষে সম্ভব নয়, কারণ অলরেডি প্রায় 2 ঘন্টা হতে চললো আর কি, ক্লাসে চলছে, আর 20 মিনিট ক্লাস হলেই 2 ঘন্টা পুরোটা কমপ্লিট হবে। 8টার কিছু আগেই শুরু করেছি, তো সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু এই আমি বলতে চাইছি এই 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ 100% পড়িয়ে দেওয়া মানে সেইভাবে সম্ভব হয় না। কিছু জায়গা বাকি থেকে যায়, কিছু জায়গা আর কি মানে বলার ইচ্ছে থাকলেও সমস্ত জায়গা সেইভাবে বলে ফেলাটা হয়ে ওঠে না। প্রত্যেকে বেশ কিছু রিয়াকশন দিচ্ছেন, রিয়াকশন না দিয়ে আগে আগে বুঝুন তারপর রিয়াকশন দেবেন। হ্যাঁ, মানে আপনাদের তো সেই হিসেবে বকা যায় না, আমি আমার বাচ্চাগুলোকে যেমন বকি আর কি। তো যাই হোক, অনেক রিয়াকশন পাচ্ছি আমি তখন থেকে, পড়াতে গিয়েও দেখতে পেলাম। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ভালো লেগেছে এটাই আমার জন্য অনেক। আর এরপরে আবার কখন ক্লাস আছে ম্যাম? এরপরের ক্লাস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা আশা করি প্রত্যেকেই গ্রুপে আছেন। কালকে এই একই সময় সাহিত্যের ইতিহাসের ক্লাস আছে, ঠিক আছে? এরপরে যেদিন যখন ব্যাকরণের ক্লাস হবে সেদিন তখন বলে দেওয়া হবে, এবং এরপরের দিন আমরা নতুন কোনো বিষয় নিয়ে প্রসিড করব। তার আগে আমি আজ যেটুকু পড়ালাম, যা পড়ালাম তা নিয়ে যদি কারোর কোনো সমস্যা এই মুহূর্তে থেকে থাকে বলতে পারেন। পরবর্তীতে আপনারা কোনো বই পড়ে কোথাও যদি কারোর কিছু ডাউট হয়, কিছু জানার থাকে, জেনে থাকতে পারেন বা বলতে পারেন কিছু, যে এই জায়গাটা আপনি কোথাও পড়েছেন বা জেনেছেন সেটা নিয়ে আপনার ডাউট আছে, আমি যা ক্লাসে পড়িয়েছি সেটা দিয়ে আপনার মনে হয়েছে যে কিছু হয়তো ভুল হয়েছে, হতেই পারে, আমি একটা মানুষ, হয়তো বলতে গিয়ে কিছু মিস্টেক আমি করে থাকতে পারি। তো সেই ব্যাপারটাতে আমি যাচ্ছি না এই মুহূর্তে। আমি যতটা পেরেছি ততটাই মানে বইপত্রের সাহায্য নিয়ে, মানে বইপত্র আমার সবসময় সামনে খোলা থাকে, আমি কখনো এটা বলি না যে প্রচন্ড ভাবে কনফিডেন্ট আমি বই টই সব ছাড়া পড়িয়ে দিতে পারবো না। এবং প্রত্যেকেই চেষ্টা করবেন যে যখন ক্লাসে পড়াতে যাবেন বা এরকম কিছুতে যাবেন, মানে আমার হাতে সবসময় একটি চক থাকে, মানে হাতে চক নিতে পারছি না বলে আজকে আমি বারবার করে লেখার চেষ্টা করছি বইয়ের মধ্যে, সেটা হয়ে উঠছে না। তো চেষ্টা করবেন হাতে একটা চক, ডাস্টার এবং অতি অবশ্যই একটা বই কিংবা আপনার কোনো স্টাডি ম্যাটেরিয়াল যেটাতে আপনি সুন্দর করে সহজ করে নোট করে নিতে পারেন, সেরকম কোনো ম্যাটেরিয়াল চোখের সামনে রাখতে। সবসময় সবকিছু না মাথায় থাকে না, হঠাৎ করে অনেক কিছুতে মাথাটা
কেটে যায় বা হয়তো কেউ মাঝখানে প্রশ্ন করলো ছন্দটা কেটে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই টিএলএম রাখার চেষ্টা করবেন। মানে টিএলএমটা আমাদের পড়াশোনার জন্য, বিশেষত ব্যাকরণ পড়াশোনার জন্য আমি বলছি টিএলএম ভীষণ ভীষণ দরকার। বোর্ড চক ছাড়া বা স্লেট পেন্সিল ছাড়া, মানে কম্পিউটারে লেখার জিনিসপত্র আর কি, স্লেট পেন্সিল বলছি বলে ক্ষমা করবেন, তো মানে সেইগুলো ছাড়া না সত্যি ব্যাকরণের ক্লাস হয় না। একটু লিখে সুন্দর করে না বোঝালে আর কি ব্যাপারটা ততটা আর কি হয় না। স্টিল আমি সবাইকে বলবো যে যদি তবুও কারোর মনে হয়ে থাকে কোনো জায়গা কোথাও খামতি আছে আমার, তাহলে সেটা পরের দিন বলবেন। এবং আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখলাম। প্রত্যেকে একটু জানাবেন কেমন লাগলো। কালকে এই সময় জয়েন করবেন। কালকে সাহিত্যের ইতিহাসের ক্লাস হবে। আস্তে আস্তে আমরা এভাবেই ক্লাসটাকে এগোবো এবং কিছুটা ফ্রি ক্লাসের পর আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। তখন গুগল মিটে ক্লাস হবে না, আমাদের নিজস্ব যে অ্যাপ আছে এডুব্লুমস, সেই এডুব্লুমস এর অ্যাপে আমাদের ক্লাস হবে। এবং আপনারা যারা জয়েন করতে চান, মানে আমাদের ফ্রি ক্লাসগুলো ডেমো হিসেবে দেওয়া হয়, এই ক্লাসগুলো আলাদা করে আর আমাদের ক্লাসে করানো হবে না, সেগুলো এখানেই আর কি লাস্ট। তো যারা আর কি চান তারা আমাদের পেইড ক্লাসেও জয়েন করতে পারেন। যদি আমাদের পড়ানো বা আরো যারা পড়াবেন তাদের সকলের পড়ানো যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি মনে হয়ে থাকে যে আমাদের ক্লাস আপনাদের পরীক্ষা পার করতে যথেষ্ট কাজে লাগবে, ঠিক আছে। এবার আর একটা কথা বলে দিই, আমার খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ অপূর্ব রয় বা অপূর্বা রয়, যিনি হন আপনি। নাম নিয়ে তো এখন একটা খুব কনফিউশন হয়, অনেকের নামের বানান এক হয়, সেই ক্ষেত্রে বললাম। তো আজকের বিষয় নিয়ে যদি আর কারোর কোনো বক্তব্য থাকে তাহলে জানান, আর যদি না থাকে তাহলে আজকের মতো এখানেই গুড নাইট। সকলে ভালো থাকুন এবং সকলে পড়াশোনাটা করতে থাকুন, কারণ পশ্চিমবঙ্গে কবে পরীক্ষা হবে না হবে সেটা ভেবে না পড়াশোনাটা যদি বন্ধ করে দেন তাহলে যেটা হবে, এই ব্যাকরণের জিনিসগুলো মেনলি আস্তে আস্তে ভুলে যেতে শুরু করবেন। মানে ঠিক প্রসেসর না ঠিক কাজ করে না, আমি এটা দেখেছি, নিজের ক্ষেত্রেও দেখেছি। তো সেই কারণেই আপনাদেরকে বললাম আর কি। তো এবার বলুন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এবং ক্লাসে প্রায় 52 জন আছেন, মানে শুরুর থেকে আমি দেখছি মানে কাছাকাছি এরকমই ছিলেন, 60-65 জন দিয়ে বোধহয় ক্লাস শুরু হয়েছিল, তারপর বেশ কিছু জন লেফট করেছেন, জয়েন করেছেন এরকম করে, এবং কাছাকাছি রাত 9:45 বাজতে চলছে, এবং সেই মুহূর্তেও ব্যাকরণের ক্লাসে 52 জন কনস্ট্যান্ট আছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কোঅপারেট করার জন্য। এবং আমি আশা করব পরবর্তীতে আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসেও আপনারা একই রকম ভাবে কোঅপারেট করবেন। তো আজকের ক্লাস নিয়ে আর কেউ কিছু বলবেন, কারোর কোনো বক্তব্য? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সানন্দা বোস, সুজাতা বণিক, বিদিশা বিশ্বাস, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে আবার যেদিন দেখা হবে সেদিন আবার আশা করি যাদেরকে ক্লাসে দেখছি তাদেরকে আবার সকলকে দেখতে পাবো, একই রকম কোঅপারেশন পাবো, এবং পরবর্তীতে যারা ক্লাস নেবেন তারাও যেন আপনাদের কাছ থেকে একই রকম ভালোবাসা, সম্মান, কোঅপারেশন সবটাই পান, সেটাও আপনারা একটু খেয়াল রাখবেন। পেইড ক্লাসে জয়েন হবার জন্য কি করতে হবে না করতে হবে সেটা অফিসিয়াল আমাদের নাম্বার দেওয়া আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে নেবেন। আলাদা করে গ্রুপে বা ম্যামকে বা অন্য স্যার ম্যামকে কাউকে কোনো মেসেজ করবার দরকার নেই, সরাসরি অফিস যোগাযোগ করবেন, সরাসরি অফিস থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি, সকলে ভালো থাকুন। আর ঠিক আছে, টাটা।